ভার্সিটি যাচ্ছিলাম বাসে করে। আমি বসেছি জানালার পাশের সিটে, আর আমার পাশে কে বসেছে তা এখনও খেয়াল করা হয়নি। ভার্সিটি যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। কানে হেডফোন গুঁজে গান শুনছি। এমন সময় পাশে তাকিয়ে দেখি আমার পাশে এক মেয়ে বসা। ওরে শালা, এটা মেয়ে না একটা পরী বলা চলে। এত সুন্দর কোনো পরী থুকু মেয়ে হয় আমার জানা ছিল না। আমি বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ মেয়েটি বলে উঠল, আপনি এভাবে আর চোখে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখেননি জীবনে? দেখে তো ভদ্র ঘরের ছেলে বলে মনে হচ্ছে, কিন্তু হাবভাব দেখে তো মনে হচ্ছে বখাটে। না, এত অপমান সহ্য হয় না আর। আমি মেয়েটিকে বললাম, আসলে আপনি দেখতে সুন্দর, তাই বারবার আপনাকে দেখে যাচ্ছি। ছি ছি, লজ্জা করে না পর্ণাকে দেখতে? আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, সৌন্দর্য না দেখলে তো পাপ হবে। অসভ্য কোথাকার। আপনার মুখে ডাকটা অনেক মিষ্টি লাগছে। মেয়েটি আর সহ্য করতে না পেরে বাস কন্ট্রাক্টরকে ডেকে বলল। এই যে বাস থামান। কন্ট্রাক্টর এসে বলল, কিছু কি হয়েছে ম্যাম? আমি নেমে যাব। কেন ম্যাম? বাসে বখাটে অসভ্য ছেলের অভাব নেই তাই। কে কি করেছে আমাকে বলেন। এই রে সেরেছে, এখন যদি আমার নাম বলে তাহলে তো বাসের সবাই আমার উপর খেপে যাবে। কিন্তু মেয়েটি আমাকে ভুল প্রমাণিত করে বলল, আমাকে নামিয়ে দিন, আমি রিক্সা করে চলে যাব। সে নেমে গেল। মনটা খারাপ হয়ে গেল। লাইফের প্রথমবারের মতো কোনো মেয়ের উপর ক্রাশ খেলাম। শুধু ক্রাশ না, প্রেমে পড়লাম। তাও তার নাম ঠিকানা জানা হলো না। হলো কি ঝগড়া? না, আমাকে ওই মেয়েটার পরিচয় জানা লাগবে। আমি কন্ট্রাক্টরকে ডেকে বললাম, মামা, এখন যে মেয়েটি নেমেছে সে কি প্রতিদিনই বাসে যাতায়াত করে? জানি না ভাই, আজকেই প্রথম দেখলাম। ও যাক, আমি ভার্সিটি চলে আসলাম। আমি মেঘ, অনার্স লাস্ট ইয়ারের স্টুডেন্ট। মা বাবার দুই মাত্র সন্তান। আমার ছোট একটা বোন আছে যে আমার ভালোবাসার ভাগ কাড়ে। যাক, ভার্সিটিতে ঢুকে যাব তখনই কারোর সাথে ধাক্কা খেলাম। সামনে তাকিয়ে দেখি ক্রাশ থুকু, বাসে সেই সুন্দরী আমাকে দেখে রেগে গিয়ে বলল, ছি ছি, লম্পট দেখেছি কিন্তু আপনার মতো না। আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছেন, অসভ্য কোথাকার। এই বলে সে হনহন করে হেঁটে চলে গেল। আমি ক্লাসরুমে চলে এলাম। মাথায় শুধু মেয়েটির কথাই ঘুরপাক খাচ্ছে। যাক, ক্লাস এসে পেছনের সিটে বন্ধু রাভির সাথে বসে পড়লাম। আজকে নাকি নতুন স্যার নাকি ম্যাডাম আসবে, তাই ক্লাসের সবাই ওনাকে ওয়েলকাম জানানোর জন্য ক্লাসরুমটাকে সাজিয়েছে। এত আদিক্ষেতা কেন কেন করে বুঝি না। স্যারই তো এসে কি করবে, পড়িয়ে পড়িয়ে প্যারা দিবে এই আর কি। প্রথম ক্লাসে নাকি নতুন স্যার বা ম্যাডামের, সে যাই হোক, এতে আমার কি? আমি তো আর ক্লাসে মনোযোগী না। তো কিছুক্ষণ পর কেউ একজন আসলো আর সব স্টুডেন্ট দাঁড়িয়ে গেল। আমি বসে বসে মোবাইল টিপছি। প্রিন্সিপাল আমাকে দেখে বলল, এই বেয়াদ্দপ স্যার আসছে, দেখো না। সরি স্যার। ওমা, সামনে তাকিয়ে দেখি আমার ক্লাস প্রিন্সিপালের সাথে দাঁড়িয়ে। ওকে দেখে আমার হার্টবিট বেড়ে গেল প্রচুর পরিমাণে। আমি হাঁ করে তাকিয়ে আছি দেখে রাফি বলল, কিরে কি দেখিস শাক করে? মামা, ওই মেয়েটাই আমার ক্লাস। কি অবশেষে যে একটা ক্রাশ খেলি, তাও আবার ম্যাডামের উপর? আল্লাহ, তুমি আমার উঠায় নাও। আরে চুপ কর, আগে ম্যাডাম ঠুকো ক্লাসের কথা শুনি তো। নতুন ম্যাম মানে ক্লাস নিজের পরিচয় দিচ্ছে। হাই স্টুডেন্টস, আমি মায়া, তোমাদের নতুন ম্যাম। আমি সদ্য পাশ করে বেরিয়েছি, ঢাবি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ক্লাসের নামটা কিন্তু সেই মায়া, মনটাই জুড়িয়ে যায়। আর গলার আওয়াজটা সেই রকম মিষ্টি। আমি ম্যামের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ম্যাম এইটা দেখতে পেয়ে আমাকে বলল, এই ছেলে এদিকে এসো। ওনাকে ডাকতে দেখে আমি ভয়ে চুপসে গেলাম। আমি কাঁপতে কাঁপতে তার কাছে গেলাম। আমাকে দেখে বলল, কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? না ম্যাম, এমনি। ম্যাম প্লিজ সকালের জন্য আমাকে ক্ষমা করে দিবেন। দিব দিব, দাঁড়াও এখানে। ম্যাম আবারও বলতে লাগলো, সো স্টুডেন্ট, আমরা আজকে কোনো ক্লাস করব না। আজকে পরিচয় হব, তবে নর্মালি না, একটা গেমের মাধ্যমে। সবাই খুশিতে বলতে লাগলো, ওকে ম্যাম। তো গেমটা হচ্ছে সবাই নিজের পরিচয়টা একটা পেজে লিখবে। আমাকে দেখে বলল, এই ছেলে নাম কি? মেঘ। মেঘ, সবার থেকে কাগজটা নিয়ে আসবে, তবে কেউ সহজে কাগজটা দিবে না। কাগজের বদলে যে কাগজ নিতে যাবে তাকে একটা করে থাপ্পড় খেতে হবে। হ্যাঁ, তোমরা চাইলে কাগজ থাপ্পড় ছাড়াও দিয়ে দিতে পারো, এটা তোমাদের উপরে নির্ভরশীল। তো সবাই লিখতে শুরু করো। কাগজ নেবে মেঘ।
আমি ম্যামের দিকে তাকালাম, ম্যামের ঠোঁটে হাসি দেখতে পেলাম। তাহলে কি ম্যাম এসব ইচ্ছে করেই করছে? আমি রাগ করে বললাম, এত স্টুডেন্ট থাকতে আমি কেন কাগজ উঠাবো? তোমাকেই গেমের জন্য বেস্ট মনে হলো। কি বলো সবাই? সবাই আমার দিকে তাকিয়ে বলল। ঠিক ম্যাডাম। আমি বুঝতে পারলাম আজকে আমার কালের 12টা বাজবে। সবাইরে জ্বালানোর প্রতিশোধ আজ নেবে। সবার লেখা শেষ। ম্যাম বলল, যাও এবার খাতা নিয়ে এসো। আমি প্রথমে গেলাম রাফির কাছে। সে আমাকে জোরে একটা থাপ্পড় মেরে কাগজটা দিল। এভাবে সবাই থাপ্পড় মেরে কাগজ দিল। এত করে বললাম ট্রিট দিব, এই দিব, সেই দিব, কিন্তু না, সবার থাপ্পড়ের বদলে দিবে বলল। শালা এক একটারে আমি দেখে নেব। যাক, কাগজগুলো তুলে ম্যামকে জমা দিতে গেলাম। ম্যাম কাগজ জমা নেওয়ার সময় হেসে হেসে বলল, কেমন লাগলো মেয়ে সাহেব? আর কোনোদিন বাসে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে এর চেয়েও খারাপ ব্যবস্থা হবে। আমি রাগে গজগজ করতে করতে নিজের সিটে আসলাম। এসে রাফিকেই দিলাম কয়েকটা লাগিয়ে। মারকে সে বলল, দোস্ত মারিস কেন? তোর কাছ থেকে থাপ্পড় খাবো আশা করিনি। শালা অনেকদিন তোকে মারি না, তাই হাত পরিষ্কার করে নিলাম। তাহলে আসতে মারতে পারতি। আমি ওই শাকচুনি ম্যামকে দেখে নেব। ক্র্যাশ হয়েছে তো কি হয়েছে, ওরা আমি বোঝাবো। সে যতই টেবিল হোক, আমিও ফাজিলদের সর্দার। আমিও তাকে দেখে নেব। পরের দিন বাসে করে আসছিলাম। প্রায় 2টা স্টেশন পেরিয়ে আসলাম। পাশে আমার বান্ধবী নীলা বসে আছে, কিন্তু ম্যাডাম এখনও বাসে উঠলো না। আচ্ছা, ম্যাডাম কি প্রতিদিন একই সময় আসবে? পরের স্টেশনে বাস থামলো না, এবার ওঠেনি। মনে হয় ম্যাডামের বাড়ি এখানে না। বাস ছাড়তে শুরু করলো। এমন সময় কন্ট্রাক্টর বাস আবার থামালো, আর একটা মেয়ে উঠলো বাসে, কলাপাতা রঙের শাড়ি পরা। আমি হাঁ করে তাকিয়ে আছি। এইটা তো মায়া ম্যাডাম, মানে ওই টেবিলটা। ওরে কিভাবে শিক্ষা দিব? ওরে দেখলেই তো মনটা ছটপট ছটপট করে ওঠে। যাক, মায়া ওঠে আমার সিটে বসা দেখে একটু রাগি লুকে তাকালো। তারপরে সামনে একটা সিটে বসে গেল। সারা রাস্তায় আমি তার কথাই ভাবছিলাম। বাস থেকে নেমে ক্লাসরুমে চলে আসলাম সোজা। ক্লাসে এসে আমি বন্ধুগুলোর সাথে আড্ডায় মেতে উঠলাম। তবে মাথায় একটা চিন্তা, ক্লাসের সবাইকে থাপ্পড় মারার শাস্তি ভোগ করতে হবে। আমি আর রাফি রুমে বসে আছি। রাফিকে কাল রাতে একটা ইঁদুর আনতে বলেছিলাম সাথে করে। হারামিটা নিয়ে এসেছে। প্রথম ক্লাস মায়া ম্যাডামের। আরে শালার প্রতিশোধ তাইলে একসাথে নিয়ে নিতে পারবো। মায়া ম্যাডাম ক্লাস শুরু করেছেন। বারবার রাগি লুক নিয়ে আমার দিকে তাকাচ্ছেন তিনি, কিন্তু আমি তো এখনো কিছু করিনি। তবে হ্যাঁ, এখন করব। আমি রাফিকে ইশারা দিয়ে ইঁদুরটা ছেড়ে দিতে বললাম। যেই ভাবা সেই কাজ, চোরের সাথে বাটপারি করা। এবার বুঝে মজা। প্রথমে ইঁদুরটা দেখে ক্লাসের 6 প্যাক বয় রাকিব, সে ইঁদুরটাকে দেখে ভয়ে চিৎকার দেয়। তারপরে বাকি ছেলেমেয়েরাও ভয় পেয়ে চিৎকার দেয়। ইঁদুরটা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। আস্তে আস্তে মায়া ম্যাডামের কাছে গেল। মনে করেছিলাম মায়া ম্যাডাম ভয় পাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে ম্যাডাম ইঁদুরটাকে বাইরে বের করে দিয়ে বলল, এত বড় ছেলে মেয়ে হয়েও ইঁদুরকে ভয় পাও? লজ্জা করা উচিত তোমাদের। বাই দ্য ওয়ে, ইঁদুরটা এখানে এলো কি করে? রাকিব দাঁড়িয়ে বলল, ম্যাম, এইটা ওই ফাজিল ম্যাগ এনেছে। আমি রাকিবকে বললাম, আব্বে হালা, তুই আমাকে এই ইঁদুরটা আনতে দেখেছিস? আর কিছু বলতে যাব তার আগেই মায়া ম্যাডাম রাগে গজগজ করতে করতে আমার কাছে এসে বলল, এত বড় হয়েছো কিন্তু জ্ঞান বাড়েনি। নিজেকে কি ফাজিলের সর্দার বলে মনে করো? অনেক বড় মনে করো? যাও, ক্লাস থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, যাও, গেট আউট ফ্রম মাই ক্লাস রাইট নাও। আমি বেরিয়ে আসলাম। না, এই ডেভিলটাকে শিক্ষা দিতে হবে। ক্রাশ বলে ছেড়ে দেব না। ম্যাডাম একটিবারও জানতেই চায়নি ইঁদুরটা কে ছেড়েছে। কোনো উপযুক্ত প্রমাণ ছাড়াই আমাকে দোষী বানিয়ে শাস্তি দিল। না, প্রথমে রাকিবকে শাস্তি দিতে হবে, তারপর ম্যাডামকে। পাইছি। ক্লাস শেষে সবাই বেরোচ্ছে। এমন সময় আমি গিয়ে রাকিবকে জড়িয়ে ধরে বললাম, দোস্ত সরি। কিন্তু কেন? এমনি। রাকিব হাঁটতে শুরু করলো। সবাই তাকে দেখে হাসছে। তার পিঠে একটা কাগজ লাগানো, কাগজে লেখা আছে, সে একটা গাধা। এটা পরে সবাই হাসে। রাকিব এদিক ওদিক তাকাচ্ছে, বারবার তার প্যান্ট আর চিন্টের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে পেছন থেকে তার এক বন্ধুকে সে জিজ্ঞেস করলো, কি রে, সবাই আমাকে দেখে হাসছে কেন? তোর পিছনে লেখা কাগজটা পড়ে হাসছে। কি কাগজ? ওই বন্ধুটা কাগজটি নিয়ে রাকিবকে দেখালো। রাকিব কাগজটা পড়ে রেগে গিয়ে আমার কাছে আসলো। আমার কাছে এসে বলল,
শালা তোকে আমি ছাড়বো না, আজকে তোকে জানে মারবো। আমাকে ধরতে পারলে তবে তো। এই বলে দিলাম ধর। রাকিব আমার পেছন পেছন দৌড়াচ্ছে। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলাম। ধাক্কার জোর সামলাতে না পেরে পড়ে গেলাম। আমি তাড়াতাড়ি করে উঠে বললাম, কী রে, চোখ নাই? এইটা বলে মানুষের দিকে তাকালাম। শালার আজকের দিনটাই খারাপ। এইটা যে মায়া ম্যাডাম। আমি ম্যাডামকে বললাম, সরি ম্যাম, আমি আসি। এই বলে দৌড় দিতে যাব, তখনই ম্যাডাম বলল, ভদ্রতা বলতে কিচ্ছু শেখোনি তাই না? একটা মানুষ মাটিতে পড়ে গেলে যে তাকে হাত বাড়িয়ে দিয়ে তুলতে হয় এটাও জানো না। সরি ম্যাম। আমি হাতটা বাড়িয়ে দিলাম। ম্যাডাম আমার হাতটা ধরে উঠল। এই প্রথম কোনো মেয়ের হাতের স্পর্শ পেলাম। কি নরম আর সফট হাত ম্যাডামের। আমি তাকে উঠিয়ে চলে যাচ্ছিলাম, আমার সময় ম্যাডাম বলল, ফাইজলামি ছেড়ে দাও, এখন থেকে ফাইজলামি করতে পারবে না। আমি ফাজলামি ছাড়বো না, আপনি ডেভিলগিরি ছেড়ে দেন। কি বললে তুমি? এই রে, মুখ ফসকে বেরিয়ে গেছে। মেঘ তুই ভাগ, না হলে তোর কপালে দুঃখ আছে। আমি একটা দৌড় দিলাম, একেবারে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু তোমার পেতনিটা কোথায়? সে এখনো কলেজে। এতক্ষণ কি করছে? ক্লাস আছে নাকি? যা তো, ওকে নিয়ে আয় বাবা। আচ্ছা যাচ্ছি। আমি বাইকটা নিয়ে কলেজের সামনে গেলাম। ক্যাম্পাসে যাওয়ার সময় বাইক নিয়ে যায় না, কারণ বাসে করে যাওয়ার মজাই আলাদা। আর এখন তো আরও মজা। আমি বিগত 10 মিনিটের উপর হবে দাঁড়িয়ে আছি, কিন্তু পেতনিটার আসার নাম গন্ধই নেই। ওই তো বের হয়েছে জান্নাত। ও হ্যাঁ, জান্নাত আমার বোন, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। জান্নাতের সাথে তার বান্ধবী মুস্কানকেও দেখতে পাচ্ছি। জান্নাত আমাকে দেখে বলল, সূর্য আজকে কোন দিকে উঠেছে? হ্যাঁ, মহারাজ কি মনে করে আমাকে নিতে এসেছে? জান্নাত আমাকে দেখে বলল, সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? হ্যাঁ, মহারাজ কি মনে করে আমাকে নিতে এসেছে? তোর মতো পেতনিকে কে নিতে আসবে? মা বলেছে তাই আসছি। কি? আমি পেতনি? কুত্তা! আজকে তোকে যদি আব্বুর হাতে মায়ের না খাওয়াইছি, তাহলে আমার নামও জান্নাত না। পাশ থেকে মুস্কান হেসে বলল, আরে রাস্তায় এসব কি করছিস তোরা? তোর বান্ধবীকে পেতনি বলছে আর তুই হাসছিস? আরে চল এবার। হুম। জান্নাত আমার বাইকে উঠে বসলো। আমি গাড়ি স্টার্ট দিচ্ছিলাম, তখনই জান্নাত বলল, ভাইয়া, মুস্কানকে একটু নামিয়ে দিবি, ওর বাসা কাছেই। আমি কিছু বললাম না। মুস্কানও উঠে বসলো। মুস্কানকে নামাই দিচ্ছিলাম, এমন সময় দেখি মায়া ম্যাডাম রিক্সা করে যাচ্ছে, আর আমার দিকে এক মনে তাকিয়ে আছে। চোখগুলো খুব লাল ছিল, হয়তো রেগে আছে। রিক্সা থেকে যতক্ষণে দেখা যায় আমাকে দেখেছে। আমি মুস্কানকে নামিয়ে দিলাম। মুস্কান বলল, এই জান্নাত, তোর ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় চল। না, আজ না, অন্য একদিন আসবো। প্লিজ। সরি, আজকে না। আচ্ছা, আল্লাহ হাফেজ, কালকে কলেজে দেখা হবে। আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, এমন সময় গাড়ির কাছে দেখি মুস্কান আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। আমি হাসার কারণ বুঝলাম না। জান্নাতকে নিয়ে বাইক চালাচ্ছিলাম, এমন সময় জান্নাতকে বললাম, আচ্ছা তোর বান্ধবী আমাকে দেখে মুচকি মুচকি হাসলো কেন? ও মা, একটা মেয়ে কখন মুচকি মুচকি হাসে জানো না? না। প্রেমে পড়লে। তোর বান্ধবী কার প্রেমে পড়েছে? তোর। আমি বাইকটা জোরে ব্রেক করলাম। বোন বলল, এভাবে বাইক থামালি কেন? কে বললি তুই? হ্যাঁ, মুস্কান তোকে ভালোবাসে, আর মুস্কানকেও আমার ভাবি হিসেবে অনেক ভালো লাগে। বিয়ে করে নে ওকে। ছি, তোর বান্ধবী মানে আমার বোন। থাক, আর জ্ঞান দিতে হবে না, চল এবার। আমি বাইক স্টার্ট দিলাম। জান্নাত আবার বলল, ভাইয়া, মুস্কান কিন্তু অনেক ভালো মেয়ে। তো? অনেক সুন্দর। তো? অনেক রূপবতী, গুণবতী। আচ্ছা, এসব আমাকে বলছিস কেন? ওর সাথে প্রেম করার জন্য। থামবি এবার নাকি থাপ্পড় খাবি? প্রেম কর ওর সাথে, বিয়ে আমি দিব। জান্নাত বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কি? কিছু না। আচ্ছা। জান্নাতকে বাসায় পৌঁছে দিয়ে আমি রুমে চলে এলাম। হঠাৎ করে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। প্রথমে রিসিভ করলাম না, অচেনা নাম্বার বলে। পরপর আরও কয়েকবার কল দিল। বিরক্ত হয়ে ফোনটা ধরে বললাম, কি সমস্যা কি? বারবার কল দিচ্ছেন কেন? ওপাশ থেকে মেইলি কণ্ঠে বলল, কুত্তা, তোর সাহস তো কম না, বাইকে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করিস। এবার বিরক্তবোধটা আরও বেড়ে গেল। আমি মেয়েটিকে বললাম, আপনি কে? আর আমি মেয়ে নিয়ে ঘুরবো কি ঘুরবো না এটা আমার বিষয়। এই কুত্তা, তোর হাত পা ভেঙে আমি পঙ্গু করে দেবো, লুচ্চামি করে বন্ধ কর। আপনি কে? শালা, আমি তোর হবু বউ। আপনি আপনার লিমিট ক্রস করছেন।
চুপ কর কুত্তা। লিমিট তুই ক্রস করেছিস। আজকের পর যদি আর কোনোদিন কোনো মেয়েকে তোর বাইকের পিছনে বসা দেখি তাহলে তোর খবর আছে। আরে মনে হয় পাবনা থেকে ছাড়া পেয়েছেন, দেরি হচ্ছে না? কি যাতা বলছেন? কি আপনি আর আমি 100 বার মেয়ে নিয়ে ঘুরবো, এটা আপনার কি? শালা লুচ্চা, তোরে আমি ভালোবাসি, ভালোবাসি বলে এতক্ষণ সহ্য করে আছি, নাহলে হাত পা ভেঙে দিতাম। আরে যান দেখি কি করতে পারেন। তুই কিন্তু আমার রাগ বাড়িয়ে দিচ্ছিস। আরে রাখেন, এই বলে ফোনটা রেখে দিলাম। আরে চিনি না জানি না কল দিয়ে হুমকে দেয়, আবার বলে ভালোবাসি। এটা কোন ধরনের ভালোবাসা? আমি ফ্রেশ হয়ে এসে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বাইরে আর যাই আড্ডা দিতে। বন্ধু মহলে গিয়ে দেখি রাফি, রাহাত, সিয়াম সবাই এসেছে। আমাকে দেখে রাহাত বলল, আরে মায়া ম্যাডামের জামাই আসছে, দেখ দেখ সবাই। পাশ থেকে সিয়াম বলল, শালা তো ম্যাডাম বিয়ে করবে, তাহলে আমরা কি? আমি তাদের বললাম, আব্বে হালারা, তোদের ভাবিকে নিয়ে ভদ্রদের সাথে কথা বল, তোদের ফিউচার ভাবি সে। রাফি বলল, কইছে তোরে, তোরে দেখলে ম্যাডামের কাজ হলে, আর তোরে করবি বিয়ে? আরে দোস্ত, এইটা হচ্ছে ভালোবাসার প্রথম ধাপ। এবার বল আমার হেল্প করতে পারবে কিনা। কি হেল্প? ম্যাডামের বিষয়ে সব ডিটেলস এনে দে। দোস্ত, মায়া ম্যাডাম খুব সিধে সাধা, মাত্র পড়ালেখা শেষ করছে। কই থাকে তুই জানিস? মায়ের বাসায় তার মা বাবা আর একটা ছোট বোন আছে। ছোট বোনটা এখন কলেজে পড়ে, কোন কলেজে জানা নেই। বাবা রিটায়ার্ড আর্মি অফিসার, মা গৃহিণী, আর মায়ের ফেসবুক আইডি হচ্ছে স্পর্শী মায়া। ম্যাডামের সম্পর্কে আর কিছু জানি না। আব্বে হালা, এত ডিটেলস কিভাবে জানলি? শালা, জীবনে প্রথমবার ক্রাশ খাইলি, আর বন্ধু হয়ে বন্ধুর ক্রাশের ডিটেলস রাখবো না, এইটা কি করে হয়? দোস্ত তোরা সেরা। থাক, পামনা দিয়ে এবার রেস্টুরেন্টে চল। আমার পকেট খালি। তোর পকেট খালি হলেও আরও খালি করবো, চল এবার। শালারা সবাই আমার 3000 টাকা হজম করে নিল। কি পেটুক বন্ধু, কিন্তু তাদেরকে অনেক ভালোবাসি। বন্ধু কি তাদের না দেখলে বুঝতেই পারতাম না। সবার থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে একটু ফেসবুকে ঢুকলাম, তখনই দেখি একটা নতুন আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। আইডির নাম মেঘা চৌধুরী। প্রোফাইলে একটা হাতের ছবি, আর ছবিতে লেখা আছে মেঘ। আমি অ্যাভয়েড করলাম। তখন এই মোবাইলে সেই অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কল রিসিভ করার সাথে সাথেই বলল, কিরে, আমার ফেসবুক রিকোয়েস্ট এখন অ্যাকসেপ্ট করিসনি কেন? আপনার সমস্যা কি? কি আপনি, কি আপনার পরিচয়, কি চান আমার থেকে? তোকে চাই, তোকে ভালোবাসি। আমি আপনাকে চিনি না, ভালোবাসা তো দূরের কথা। চিনবি, আগে ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর। না, করব না। তোরে আমি আমাকে কি? কাঁচা জিবিয়ে খাবো। আচ্ছা, আপনি কে সেটা বলুন। সময় হলে চিনতে পারবে, আগে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। সরি, আমি ফোনটা কেটে দিলাম। তারপর ফেসবুক থেকে লগ আউট করে বেরিয়ে গেলাম। পরদিন ক্যাম্পাসে ঢুকছি, এমন সময় বন্ধু নীলা আমাকে ডাক দিল। আমি নীলার কাছে গেলাম। কি খবর দোস্ত? ভালো, তোর? আমি ভালো নাই। কেন রে? আরে ওই মায়া ম্যাডামকে কিভাবে পটাবো সেটা বুঝতে পারছি না। হারামি, ম্যাডামের সাথে প্রেম করবি? প্রেম করার মানুষের কি অভাব হয়েছে? অভাব হয়নি, কিন্তু মায়ার অভাব হয়েছে। সত্যি মায়ার মায়ায় আমি হারাতে চাই। নীলা আর কিছু বলল না, ওর মুখটা কালো হয়ে গেল। আমি নীলাকে বললাম, কিরে কি হয়েছিল তোর? কিছু না। তাহলে ক্লাসে চল। আমি আর নীলা একসাথে ক্লাসে গেলাম। এই রে, কাম সেরেছে। ক্লাস শুরু হয়েছে, আরও 10 মিনিট চলে গেল। আমি এখনও বাইরে। আমি আর নীলা দরজার সামনে এসে দেখি মায়া ম্যাডাম ক্লাস নিচ্ছেন। উফ, কি যে সুন্দর লাগছে। সুন্দর করে হিজাব করে এসেছে, বোরকা পরা, কিন্তু মুখটা দেখা যাচ্ছে, তাই একটু রাগ হলো। এত পর্দা যখন করতে পেরেছে, তাহলে আরেকটু করে মুখটা ঢেকে আসলে কি হতো। আমি আর নীলা একসাথে বললাম, ম্যাম আসবো? ম্যাম আসবো? ম্যাম আমার আর নীলার দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে বলল, ভার্সিটিতে কি প্রেম করতে আসো? জি ম্যাম, বুঝতে পারলাম না আপনার কথা। এত লেট কেন? ম্যাম না মানে এটা তোমার বাসা না যে যখন ইচ্ছে ক্লাসে আসবে, যখন ইচ্ছে চলে যাবে। এটা ক্লাস, ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকো। আর তুমি, তোমার নাম কি? পাশ থেকে নীলা বলল, জি ম্যাম, আমার নাম নীলা। তুমি ভিতরে আসো। আর মেয়ে, তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। মাথাটা খারাপ হয়ে গেল। নীলা তো দেরি করেছে, তাহলে ওকে কেন ভেতরে যাইতে বলল? ম্যাডাম দেখি ক্লাসে মনোযোগ দিল। আমি ওনার দিকে হা করে তাকিয়ে আছে, কিন্তু ওনার চোখগুলো লাল হয়ে আছে, হয়তো রেগে আছে। আবার প্রেমে পড়ে গেলাম। কোনো মতে ক্লাসটা শেষ হলো। ক্লাস
শেষে ম্যাম বেরিয়ে যাওয়ার সময় বলল, পরের বার থেকে আর দেরি যেন না হয়। আমি কিছু না বলে ক্লাসে ঢুকে গেলাম। ক্লাসে গিয়ে রাফির কাছে গেলাম। রাফিকে বললাম, দোস্ত, মায়া ম্যাডামের থেকে প্রতিশোধ নিতে হবে। কিসের প্রতিশোধ? আরে বল, উনি আমাকে দাঁড় করে রাখছেন, এটার প্রতিশোধ। কি করবি বল? শোন তাইলে। আমি রাফিকে সব প্ল্যান বুঝিয়ে দিলাম। রাফি কল দিল মায়াকে। আমি কথা বলছি। কেমন আছো মায়া? জি ভালো, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আপনার একজন প্রেমিক, প্রফেশনাল প্রেমিক। অসভ্যের মতো কথা বলছেন কেন? আর নিজের পরিচয় দেন না হলে ফোনটা রাখছি। আচ্ছা, আজ এই কলেজ ছুটির পর বাস স্টপে দাঁড়াবেন, আমি আসবো। হ্যালো হ্যালো, কে আপনি? আমি ফোনটা কেটে দিলাম। রাফিকে বললাম, দেখ, আজকে ওকে দাঁড় করায় রাখবো। ক্লাস শেষে আমি বের হচ্ছি, এমন সময় নীলা এসে বলল, মেঘ, বল। কিছু কথা আছে। পরে শুনবো, আগে মায়া ম্যাডামকে একটু শাস্তি দিই। চল রাফি, আসি দোস্ত। আমি চলে আসলাম। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি আর রাফি লুকিয়ে ম্যামকে কল দিলাম। কল ধরার সাথে সাথে ম্যাম বিরক্তি নিয়ে বলল, কই আপনি? এই তো আসতেছি, 5 মিনিট অপেক্ষা করেন। হুম। 5 মিনিট বলে আমি ম্যামকে আধা ঘন্টা দাঁড় করিয়ে রাখলাম। ম্যামের মুখ রোদে পুরাই খারাপ হয়ে গেল। না, এবার ম্যামকে আর দাঁড় করিয়ে রাখা ভালো হবে না। আমি আস্তে আস্তে ম্যামের পেছনে গিয়ে ম্যামকে বললাম, এটা তোমার না জানলেও চলবে। ম্যাম, কার জন্য অপেক্ষা করছেন? যার জন্য অপেক্ষা করছেন সে আসছে না। মানে? মানেটা খুব সহজ। আমি আপনাকে দাঁড় করিয়ে রাখছি। আমি আপনাকে তাহলে এসব তোমার প্ল্যান? তোমাকে আমি কিছু করতেই পারবেন না, এই বলে দিলাম এক দৌড়। পেছন থেকে ম্যাম রাগে গজগজ করতে করতে কিছু একটা বলল। আপনি যদি ডেভিল হন, আমিও ফাজিলের কিং। বাসায় আসলাম। বাসায় ঢুকে দেখি জান্নাত তার বান্ধবী মুস্কানকে নিয়ে আড্ডা দিচ্ছে। মুস্কান আমাকে দেখে একটু লজ্জা পেল। শালার কি ঢং! জান্নাত আমাকে দেখে বলল, ভাইয়া আই, আমাদের সাথে বস, আড্ডা দিই। তোদের সাথে আড্ডা দিতে যাব কেন? আরে আয়। আমি বসলাম। জান্নাত কথা বলেই যাচ্ছে। ওপাশ থেকে মুস্কান বলল, কেমন আছো মেঘ? জি ভালো। ওয়েট ওয়েট, কি বললে তুমি? কেমন আছেন জিজ্ঞেস করছি। না, তুমি আমার নাম ধরেছ। আপনি ভুল শুনছেন। না, আমি ঠিক শুনেছি। ভাইয়া তুই ভুল শুনেছিস, যা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিয়েছি। আমি ফ্রেশ হতে আসলাম। মুস্কান মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। জান্নাতের সাথে কথা বলে সব ক্লিয়ার করতে হবে। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মুস্কান আমার রুমে। ওকে দেখে ঘাবড়ে গেলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি চাই? কিছু না, একটু রুমটা দেখছিলাম। দরকার নেই, যাও নিচে যাও। মুস্কান চলে গেল। আমি গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমার পাশে বসে আছে। আমি ওকে দেখে বললাম, কি হয়েছে? মুস্কানের চিঠিটার জবাব কি? কোন চিঠি? নাকামো করবি না। কোন চিঠির কথা বলছিস? আরে মুস্কান, যেটা তোর বালিশের নিচে রেখেছিল। আমি বালিশের নিচে হাত দিয়ে দেখি একটা কাগজ। কাগজটা খুললাম। কাগজে লেখা আছে, প্রিয় মেঘ, প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেছি। তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। চিঠিটা পড়ে মাথা খারাপ হয়ে গেল। জান্নাত জিজ্ঞেস করলো, কি লেখা আছে ভাইয়া? আর তোর উত্তর কি? তোকে মানা করেছিলাম ওই মেয়েটাকে প্রশ্রয় না দেওয়ার জন্য, কিন্তু তুই আর আমি ওকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। জান্নাত কিছু না বলে চলে গেল। এই প্রথম আমি আমার বোনটাকে মারলাম। ওকে কোনোদিন আঘাত দেয়নি, কিন্তু আজকে আমি ওর গায়ে হাত তুললাম। ছি! আমি জান্নাতের রুমে গেলাম। সে লাইট অফ করে শুয়ে আছে। আমি শিওর সে কাঁদছে। আমি লাইট অন করে তার পাশে গিয়ে বসে বললাম, সরি বোন, আমি ভুলে থাপ্পড় দিয়েছি, সরি, মাফ করে দে আমাকে। কাঁদিস না বোন, প্লিজ, তোর কান্না সহ্য করতে পারি না আমি। জান্নাত কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক খারাপ, তাই না ভাইয়া? না বোন, তুই সবার থেকে বেস্ট, সরি। না ভাইয়া, আমি সরি, আমি একটু বেশি করে ফেলেছি। না বোন, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি যে। কে সে ভাইয়া? কালকে দেখাবো, যাবি আমার সঙ্গে? অবশ্যই যাব, ভাবিকে দেখা লাগবে। এবার কান্না থামা। আমাকে মারলি কেন? সরি রে, খুব লেগেছে তাই না? বল, কি করলে আমাকে মাফ করবি? আমার জন্য ফুচকা, আইসক্রিম আর চকলেট নিয়ে আয়, তারপর মাফ করব। আচ্ছা, আনতেছি। তুই আমার বেস্ট ভাইয়া। থাক, আর পাম দেওয়া লাগবে না।
আমার জন্য ফুচকা, আইসক্রিম আর চকলেট নিয়ে আয়, তারপর মাফ করব। আমি বোনের জন্য তার অর্ডার মতো সব খাবার নিয়ে আসলাম। সে খেয়েই চলেছে। বুঝি না মেয়েরা এত চকলেট আর ফুচকা পাগলি হয় কেন। ওর তো জানা থাকলে একটু আমাকে বলেন। পরের দিন বোনকে নিয়ে বাসা থেকে বের হচ্ছি, এমন সময় মোবাইলে সেই অচেনা মেয়েটার কল আসলো। আমি কল ধরলাম না, সাথে সাথেই মেসেজ আসলো, কুত্তা কল ধর। এইটা মেয়ে নাকি কি? কথায় কথায় শুধু রেগে যায়, চিনি না যায় না, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। আবার কল আসলো। আমি কলটা ধরে বিরক্তি স্বরে বললাম, আপনার কি সমস্যা? আমাকে বারবার কল দেন কেন? আপনার পরিচয় দেন, না হলে আমি কল কেটে দিচ্ছি। তুই কল কেটে দেখ, শুধু মাথা ফাটিয়ে দেবো। আপনি কে বলুন প্লিজ। আমি তোকে ভালোবাসি মেঘ, সময় হলে জানতে পারবি আমি কে। না, এখন বলুন। তোরা না বলছি না। আচ্ছা ভাই, আমি ফোনটা কেটে দিলাম। আজকে যেহেতু বোনকে নিয়ে যাব, তাই বাইকটা নিলাম। বাইকের পেছনে বোন বসে আছে। আমি আর বোন ক্যাম্পাসের দিকে যাচ্ছি। গেটের কাছে আসতেই দেখি মায়া ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। আমার কেমন জানি মনে হলো ম্যাডাম রেগে আছে, প্লাস কান্নাও করেছে। ওনার চোখগুলোর মাঝে আমি স্পষ্ট দেখতে পেয়েছি। ওনাকে এইভাবে দেখে আমার বুকের ভিতর কেমন জানি করে উঠল। কিন্তু ওনার এমন অবস্থা কেন? আমি বোনকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি পার করে আসলাম। গাড়ি পার করে বোনকে নিয়ে রেস্টুরেন্টে বসলাম। এমন সময় নীলা এসে বলল, মেঘ, কি খবর তোর? এই তো ভালো। আমি যদি ভুল না হই তাহলে এইটা তোর বোন জান্নাত। হুম। তাহলে এতদিনে তোর মহারানী বোনকে দেখার সুযোগ পেলাম। জানো জান্নাত, আমার সাথে থাকলে সারাদিন শুধু বলে, জানিস নীলা, আমার বোন এমন, আমার বোন এইটা করেছে, আমার বোন আমার অনেক কেয়ার করে। পাশ থেকে জান্নাত লাফ দিয়ে উঠে বলে, সত্যি বলছো আপু? আমারে বাসায় সারাদিন পচায়। কি? মেঘ, এটা কিন্তু ভালো না। আমি কিছুই করি নাই, আমি নির্দোষ। হ ভাইয়া, সব ঢং। তবে হ্যাঁ, তুই আমার বেস্ট ভাইয়া। এইটা বলে জান্নাত আমার গা টেনে দিল। ক্লাসে তাকিয়ে দেখি মায়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। আমি ফিরতেই সে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল। আমি জান্নাতকে নীলার সাথে থাকতে বলে ক্লাসে আসলাম। প্রথম ক্লাস করতে হবে অবশ্যই, কারণ হাজার হলেও ভালোবাসার মানসিক ক্লাস। তো ক্লাসের সামনে এসে ম্যাডামকে বলি, ম্যাম আসতে পারি? আরে মেঘ সাজছে, আসেন আসেন। বুঝলাম না আজ ম্যাডাম এত ভালো মোড়ে কেন? না, লক্ষণ ভালো ঠেকছে না। ম্যাডাম হুট করে বলল, স্টুডেন্ট, আজকে আমরা একটা টেস্ট নিব তোমাদের। আমি টেস্টের কথা শুনে ঢুক গিতে লাগলাম। আমি শিওর ম্যাডাম কালকের ঘটনাটি প্রতিশোধ নেবে। ম্যাম টেস্ট নেওয়া শুরু করলো। প্রথমে ম্যাডামের খপ্পরে পড়লো রাফি। সে কীভাবে জানি পাশ করে গেল। আরও কয়েকজনের পরে আসলো আমার পালা। ম্যাম আমাকে এমন একটা প্রশ্ন করলো যার উত্তর আমি কেন, ম্যাডাম হয়তো স্বয়ং নিজেও জানে না। আমি পারবো না দেখে ম্যাডাম বলে উঠলো, সারাদিন তো বাইকে করে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করো, আজকে একটা কালকে আরেকটা নিয়ে, কিন্তু লেখাপড়া একদম জিরো। এত বড় হয়েছো, এখনই কি নিজের ক্যারিয়ারে ফোকাস করবে না? যত্তসব। ম্যাডামের এমন কথায় রাগ উঠে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে রুম থেকে বের হয়ে গেলাম। রাফি কয়েকবার ডেকেও আমাকে থামাতে পারেনি। কিছু না জেনে ম্যাডাম এইটা বলবে আমি তা আশা করিনি। বাইকের পিছনে মেয়েটা যে আমার বোন, না, ওনাকে এবার দেখাতে হবে ফাজিল কিং মেয়ে কী করতে পারে। আমাকে এভাবে বেরিয়ে যেতে দেখে পুরো ক্লাস স্তব্ধ। সবাই জানে আমি কেমন ফাজলামও সারাদিন করলেও মেয়েদের সাথে কোনোদিনও সম্পর্কে জড়াইনি আমি। ক্লাস শেষে মায়া ম্যাডাম যখন বের হতে যাবে তখনই রাফি ম্যামকে ডেকে বলল, ম্যাম। বলো, নিজের বন্ধু হয়ে সাফাই দিতে আসবে না? জি ম্যাম, সাফাই অবশ্যই দিব। আপনি যে আমার বন্ধুকে বললেন বাইকে করে সে মেয়ে ঘোরায়, একটা ছেড়ে আরেকটা ধরে, জানেন বাইকে বসা মেয়েটাকে? কে আবার? ও নতুন প্রেমিকা আর কি? জি না, ওর বোন জান্নাত। মেঘের বাইকের পেছনের সিট শুধু ওর বোনের জন্যই রিজার্ভ। এমনকি আমাকেও বসতে দেয় না। কেউ ওর বাইকের পেছনের সিটে বসতে চাইবে বলে সে বাইক নিয়ে ভার্সিটিও আসে না। আর আপনি সে ভাই বোনের সম্পর্ক নিয়ে এত কথা বললেন? আর হ্যাঁ, পুরো ক্যাম্পাসে জিজ্ঞেস করে দেখবেন আজ পর্যন্ত আমার বন্ধু মেঘ কোনো মেয়ের দিকে তাকিয়েছে কিংবা প্রপোজাল দিছে কিনা। আসি ম্যাডাম। আমি রাগ করে বোনের কাছে আসলাম। আমাকে রাগ করতে দেখে বোন বলল, কি হয়েছে রে ভাইয়া? কিছু না। জান্নাত বলল, ভাইয়া দেখাবি না? পাশ থেকে নীলা বলল, কি দেখানোর কথা বলছো জান্নাত? আমি বললাম, কিছু না দোস্ত। জান্নাত, আমি তোকে পরে দেখাবো। নীলা, আসি এখন, বোনকে দিয়ে আসবো। কিন্তু ভাইয়া,
এত তাড়াতাড়ি কেন? আর একটু পর। না, এখনই যাবি, চল। আমি জান্নাতকে নিয়ে বাইক স্টার্ট দিচ্ছি। আমার সময় দেখি মায়া ম্যাডাম জানলা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, চোখটা কেমন ভিজে গেছে। না, আমাকে দুর্বল হলে চলবে না, ওনাকে শাস্তি দিতেই হবে। আমি জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। জান্নাত আমার উপর রাগ করে বলল, ভাইয়া কি হয়েছে তোর? ভাবিকে না দেখিয়ে নিয়ে আসলি যে? অন্য একদিন দেখাবো, যা ফ্রেশ হয়ে খেতে আয়। হুম। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথেই অচেনা মেয়েটির কল আসলো আবার। আমি ফোনটা ধরলাম, খুব বিরক্তি লাগছে। তারপরও বারবার কল দিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ফোনটা ধরে বললাম, আপনার সমস্যা কি? এত কল দিয়ে ডিস্টার্ব করেন কেন? তো সব সরি। সরি কেন? এমনিতেই। এসব ফালতু কথা বলার জন্য কল দিয়েছেন? বাই। ফোনটা কেটে আমি নিচে গেলাম। খাইতে ইচ্ছে করছে না, মায়ের উপর অনেক রাগ হচ্ছে। না জেনে সে এইভাবে বলবে, না আমিও তারা ছাড়বো না। পাইছি। মাথায় বুদ্ধিটা আসার পর মুখে একটা ডেবিল মার্কা হাসি আসলো। এবার বুঝবে মজা। পরের দিন কলেজে তাড়াতাড়ি এসে আমার কাজটা সেরে ফেললাম। আজকে ক্লাস শুরুর আগে সবাই আমাকে দেখে অবাক। রাফি তো সবার থেকে বেশি অবাক। সে বুঝে গেছে আমার ফাজিল মাথায় কোনো ফাজিল বুদ্ধি এসেছে, যা আমি কার্যকর করতে এসেছি। যাক, মায়া ম্যাডাম আসলো। এসে চেয়ারে না বসে আমার কাছে এসে বলল, মেঘ, একটু বাইরে আসবে প্লিজ। আমি ম্যামের সাথে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর ম্যাম আমাকে বলল, সরি মেঘ, আসলে আমি না জেনে কালকে অনেক কথা বলে দিয়েছি। সরি, আমি জানতাম না ওটা তোমার বোন। সরি। ম্যামের কথা শুনে মনটা করে গেল। আমি ম্যামকে বললাম, ইটস ওকে ম্যাম। তারপর আমরা ভিতরে চলে আসলাম। রাফি আমাকে দেখে বলল, কিরে কি হয়েছে? কালকের জন্য সরি বলছে। বাহ, প্রেম এখন সরি পর্যন্ত এগিয়ে গেল। অব্বে চুপ কর। ম্যাম এসে বলল, স্টুডেন্ট, আজকে আমরা এই জিনিসটা শিখবো। এইটা বলতে বলতে ম্যাম চেয়ারে বসে পড়ল। আর বসার আগে আমি চিৎকার দিয়ে যাব, তার আগে ম্যাম চেয়ার ভেঙে ধপাস করে নিচে পড়ে গেল। উপস্থিত সবাই ম্যামকে দেখে হাসছে। ম্যাম একটু লজ্জা পেল আর আমার দিকে রাগি লুকে তাকালো। ম্যাম জানে এটা আমারই কাজ। উনি কিছু না বলে ক্লাস থেকে চলে গেলেন। শিক্ষার্থীরা হেসেই যাচ্ছে। মনটা আবার খারাপ হয়ে গেল। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে ম্যামের পিছনে পিছনে কিছু দূর গিয়ে বললাম, ম্যাম। না, থামছে না। আমি আবার ডাক দিলাম, ম্যাম আই সরি। এবার ম্যাম পিছনে ফেললো। ওনার চোখে জল। এই প্রথম কেন জানি নিজেকে দোষী মনে হচ্ছে। আমি ম্যামকে বললাম, ম্যাম আসলে। থাক, আমার উপরে যখন এতই রাগ করলে, তাহলে অন্যভাবে সেই রাগটা মেটাতে এভাবে সবার সামনে আমাকে হেনস্থ করার কি দরকার ছিল? সরি মেঘ সাহেব। ম্যাম চলে গেল। আমি ক্যান্টিনে চলে আসলাম। কলেজ ছুটির পর ম্যামের জন্য দাঁড়িয়ে আছি। ওই তো মায়াকে দেখা যাচ্ছে, চোখগুলো ফোলা, হয়তো কান্না করেছে অনেকক্ষণ। আমি ম্যামের সামনে গিয়ে কিটক্যাটের বাক্সটা এগিয়ে দিয়ে বললাম, সরি ম্যাম, আসলে আমি না জেনে। ম্যাম কিছু না বলে পাশ কেটে চলে গেল। উনি বাসের জন্য অপেক্ষা করছে। আমি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে বললাম, ম্যাম সরি, প্লিজ মাফ করে দেন। এমন সময় ম্যাডাম যা করলো তা দেখে আমার জান যা যে অবস্থা। ম্যাডাম হাত থেকে কিটক্যাটের বক্সটা নিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, কেউ ওই ছেলেটাকে ধরেন, ছেলেটা আমার চেইন চুরি করেছে। কথাটা শুনে আমি তো বনে গেলাম। আশেপাশের লোকজন এবার ম্যামের দিকে তাকানো শুরু করলো। আমি আল্লাহর নাম নিয়ে দিলাম একদৌড়। কে পায় আমাকে? পেছনে তাকিয়ে দেখি ম্যাম হাসছে আর কিটক্যাটের খোসা ছিলে খাচ্ছে। শালার এইভাবে বদলা নিল, তার উপর আমার চকলেটও খেলো। আমি কোনো মতে যান বাঁচিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমাকে হাঁপাতে দেখে বোন বলল, কি রে ভাইয়া, কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? পাগলা কুকুর পিছনে লাগছিল। কথাটি শুনে ভেতরের ঘর থেকে কে যেন হেসে উঠলো। আমি জান্নাতকে জিজ্ঞেস করলাম, কি রে, কি হাসছে? আমার বান্ধবী মুস্কান। আমি রুমে চলে আসলাম। রুমে আসার পর আমার পিছু পিছু মুস্কানও আসলো। এসে দরজার কাছ থেকে দাঁড়িয়ে আমাকে বলল, ভেতরে আসতে পারি? না চাইতো তাকে আসতে বললাম। এসে আমাকে বলল, আপনাকে ওই দিন একটা চিঠি দিয়েছিলাম, তার উত্তরটা জানতে এসেছি। কি চিঠি? এত ঢং করেন কেন? মুখ সামলে কথা বলুন। আচ্ছা সরি, প্লিজ উত্তরটা বলুন। আপনি যা ভাবছেন তা কখনো সম্ভব না, প্লিজ চলে যান। মুস্কান আমাকে বলল, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘ, তোমাকে ছাড়া আমি বাঁচব না। প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভালোবাসি না, প্লিজ চলে যান। না, আমি যাব না। আমি চিৎকার করে জান্নাতকে বললাম, জান্নাত তোর বান্ধবীকে নিয়ে যা। জান্নাত দৌড়ে এসে বলল, কি হয়েছে ভাইয়া? তোর বান্ধবীকে নিয়ে যা। কি হয়েছে মুস্কান?
মুস্কান কিছু না বলে জান্নাতের সাথে চলে গেল। কি একটা অবস্থা, মাত্র কলেজে পড়ে আর আমাকে ছাড়া নাকি বাঁচবে না। এইসব আবেগ কই যে রাখে। আমি ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকিং করছি এমন সময় মেঘা চৌধুরী আইডি থেকে মেসেজ আসলো। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আমি কোনো রিপ্লাই করলাম না, সাথে সাথে মোবাইলে কল আসলো। বলছি না এই মেয়ে কী পাইছে। কল ধরে বিরক্তি স্বরে বললাম, কি হয়েছে কি? মেয়েটা কিছু না বলে হাসতে লাগলো। আমি ওনাকে বললাম, আপনি হাসেন কেন? আপনার কথা ভেবে। আমাকে কি জোকার মনে হচ্ছে? না, তার থেকেও বেশি। একটা মেয়ে আপনাকে যে এই দৌড়ানিটা দিল। আমি অবাক হয়ে বললাম, আরে তোমাকে ভালোবাসি, তোমার সামান্য খবরটুকু রাখবো না, তা কি করে হয়? আপনি এসব জানেন কিভাবে? আরে তোমাকে ভালোবাসি, তোমার সামান্য খবরটুকু রাখবো না, তা কি করে হয়? মাথায় ঢুকছে না এই মেয়েটার কাছে আমার এইসব খবর কিভাবে। না, আমাকে সাবধান হতে হবে। ফোনের অপর পাশ থেকে মেয়েটি বলল, চান্দু, তুমি যা ভাবছো তা কখনোই হবে না। ভাবছি মানে কি ভাবছি আমি? যতই সাবধানে থাকো না কেন, তোমার খবর আমার কাছে থাকবেই। এই রে, এই মেয়েটা কিভাবে আমার কথা বুঝতে পারছে? না, এর সাথে বেশিক্ষণ কথা বলে পাগল হয়ে যাব আমি। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে ফেসবুকে ঢুকলাম ক্রাশের আইডিতে অনেকক্ষণ ঘোরাঘুরির পর রিকোয়েস্ট পাঠাবো কি পাঠাবো না ভাবতে ভাবতে পাঠিয়ে দিলাম। ও মা, সাথে সাথে দেখি অ্যাকসেপ্ট করলো। আমি মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি? কেন, আমাকে চেনেন না? না তো। তাই এত দৌড়ানোর পরে বলেন চেনেন না? আচ্ছা আচ্ছা, মেঘ তুমি? হ্যাঁ বলো। আরে শালা, এইটা তো দেখি আমার না চেনার ভাব করতেছে। এত দৌড়ানোর পরও আমাকে নাকি চেনে না। আমি বললাম, জি ম্যাম, কেমন আছেন? এই তো অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে, কেমন লাগলো এক্সারসাইজ করে? আমাকে দৌড় খাওয়ালেন, সাথে আমার চকলেটও খেলেন। ও হ্যাঁ, চকলেটের জন্য ধন্যবাদ। সরি ম্যাম। সরি কেন? সকালের বিষয়টার জন্য। আরে সরি বলার প্রয়োজন নেই। আর তুমি যদি ফাজিল হও তাহলে আমি হলাম ডেভিল কুইন। আচ্ছা, আমিও দেখবো আপনি কতটুকু ডেভিল। আর পড়ালেখায় একটু মন দাও। মন তো দিয়ে দিলাম। কোথায়? পড়ালেখায়। ভালো। আচ্ছা ভাই, পরে কথা হবে। ম্যাম অফলাইনে চলে গেল। আমিও অফলাইনে চলে গেলাম। নিজের ডায়েরিটা নিয়ে প্রতিদিনের মতো লেখা শুরু করে দিলাম। ডায়েরি লেখা শেষ করে ডিনার করে ছাদে চলে এলাম। আকাশে খুব সুন্দর তারাদের মেলা, হালকা বাতাস বইছে। কেন জানি মায়ের কথা ভাবতে খুব ইচ্ছে হচ্ছে। ভাববো কি তাকে নিয়ে কিছুক্ষণ? ভাবার কি দরকার? সে তো আমার ভাবনা, আমার কল্পনা সবটাই জুড়ে দখল করে আছে। তারা দেখায় ব্যস্ত হয়ে গেলাম। ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা মেয়েটি। ফোনটা ধরে বললাম, জি বলুন। ওই সময় ফোনটা কেটে দিলেন কেন? এমনিতেই। আচ্ছা, আপনি এমন কেন? কেমন? জানেন, আকাশে কিন্তু খুব সুন্দর করে তারারা খেলা করছে। আপনার কি ইচ্ছে করে না তারা দেখার? না। কেন? খোলা আকাশ আমার ভালো লাগে না। তাই তো ছাদে বসে আকাশ পানে তাকিয়ে আছেন। বুঝলাম না। ছাদে বসে বসে কি করেন তাহলে? কই, আমি তো নিচের রুমে। আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনাকে বলেছিলাম আপনার প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। বাই দ্য ওয়ে, আজকের পর আর ওই মেয়েটা আপনাকে ডিস্টার্ব করবে না। কোন মেয়েটা? ওই মুস্কান মেয়েটি। মানে? ওমা, আপনি কেন প্রপোজ করছে সে? আপনি জানেন কিভাবে? সত্যি করে বলুন তো, কে আপনি? আপনাকে ভালোবাসি। আপনাকে চিনি না, জানি না, ভালোবাসার কথা আসলো কোথা থেকে? আমাকে চিনতে হবে না, শুধু ভালোবাসলেই হবে। সরি, রাখি, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে আমি রুমে ফিরে আসলাম। না, আমাকে খুঁজে বের করতে হবে কে মেয়ে, কেনই বা আমার পিছু লেগেছে, জানা দরকার। পরদিন ক্যাম্পাসে বসে আছি রাফির সাথে। রাফিকে বললাম, দোস্ত, একটা মেয়ে কল দিয়ে বলে ভালোবাসি। কি বলিস শালা, তোর তো কপাল খুলে গেছে। আরে পুরো কথাটা তো শুনবি আগে। বল। মেয়েটা আমার উপর নজর আছে। আমার মনে হয় মেয়েটি আমার পরিচিত। তুই একটা কাজ কর। কি? মেয়েটাকে খুঁজে বের কর। এই নে নাম্বার। ওকে মামা, আমি দেখি। এবার ক্লাসে চল। দুজনে ক্লাসে ঢুকলাম। কিছুক্ষণ পর ক্লাস আসলো। ক্লাস নেওয়া শুরু করলো। আমি হাঁ করে ক্লাসকে দেখাই ব্যস্ত। অর্থাৎ ক্লাস মানে ম্যাম আমাকে ডাক দিল। মেঘ? জি।
এই সলিউশনটা করো। আমি বোর্ডে গিয়ে সবার আগে সলিউশনটা করলাম। ম্যাম আমাকে বলল, বাহ, এত তাড়াতাড়ি কিভাবে করলে এটা? এইটা খুব সহজ সলিউশন। তোমার মাথায় তো অনেক ট্যালেন্ট, তাহলে সারাদিন ফাইজলামি করো কেন? একটু পড়ালেখায় মনোযোগ দাও। চেষ্টা করব। হাজার হলো আপনি বলছেন। মানে? না মানে জি ম্যাডাম, আমি চেষ্টা করব। ভালো, যাও এবার সিটে যাও। আমি সিটে চলে গেলাম। ক্লাস শেষে ম্যাম চলে গেল। আবার বোরিং লাগা শুরু হয়ে গেল। একটু ক্যান্টিনে যাওয়া দরকার। ক্যান্টিনে ঢুকে বসতে যাব, এমন সময় দেখি মায়া কোনো একটা ছেলের সাথে বসে কফি খাচ্ছে আর হেসে হেসে কথা বলছে। এইটা দেখে মাথা পুরাই খারাপ হয়ে গেল। তবুও নিজেকে সংযত করে রাগ নিয়ে চলে আসলাম। তার মানে কি ম্যাডামের বয়ফ্রেন্ড আছে? যদি থাকে তাহলে না না, কিন্তু আমি এইসব ভাবছি কেন? ম্যামের উপর তো আমি শুধুই ক্রাশ খেয়েছি, কিন্তু সত্যি কি ক্রাশ নাকি অন্য কিছু? না, আমি পারছি না। আমি বাকি ক্লাস না করে চলে এলাম বাসায়। বাসায় এসে কিছুই না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে দেখি মোবাইলে অনেকগুলো কল, সবকটি অচেনা মেয়েটির। প্রথমে বিরক্ত লাগলেও কেন জানি আজকে একটু কথা বলতে মন চাইলো। আমি কল ব্যাক করলাম, সাথে সাথেই ফোনটা ধরলো। হয়তো আমার ফোনেরই অপেক্ষা ছিল। ফোন ধরে কান্না করতে করতে বলল, আপনি কোথায় ছিলেন? জানেন কত টেনশন হচ্ছিল? আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। কান্না থামান, আমি ঘুমিয়েছিলাম। সরি, আমি সত্যি সরি। সরি কেন? এমনিতেই আপনি আমাকে কষ্ট দিতে ভালোবাসেন, তাই না? আমি আপনাকে কষ্ট দিতে যাব কেন? আপনাকে তো আমি চিনিই না। কেন? আমাকে না দেখলে কি ভালোবাসা যায় না? না। এটা কোথায় আছে যে না দেখলে ভালোবাসা যায় না? আছে। কোথায়? যেখানে থাকুক না কেন, আগে আপনি আপনার পরিচয় দিন প্লিজ। বললাম তো আমার নাম মেঘা। সেটা আমিও জানি, এরপর বলেন। তারপর আর কিছুই বলতে পারবো না। কেন? এমনিতেই। আচ্ছা, পরে কথা বলবো, রাখি। আমি ফোনটা কেটে দিলাম। মেঘা আবার কল করতে লাগলো। আমার মন ভালো নাই, কিন্তু কেন? সকালে বিষয়টার পর কেন আমার এমন হচ্ছে? আমি শুধু ক্রাশ খেয়েছি তাহলে? আচ্ছা, ম্যামের সাথে যে ছেলেটি ছিল সেটি কি তার বিএফ নাকি? ভালো লাগছে না। বাইরে গেলাম ঘুরতে। কিছুক্ষণ একা একা ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু বসে আছে। আমাকে দেখে বলল, কিরে মেঘ, কোথায় ছিলি? আব্বু, একটু বাইরে গিয়েছিলাম। কেন আব্বু? পরশু তোর চাচাতো ভাই অনিকের বিয়ে। কি বলো? অনেক ভাইয়ের বিয়ে আর আমাকে বললো না? আরে হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে গেল, তাই তুই আজকেই যাবি বিকেলে, আর আমরা সবাই কালকে যাব। আচ্ছা। আমি ব্যাগপত্র গুছিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। আমার পাশের সিটটা খালি, হয়তো কেউ আসবে না। যাক, ভালোই হয়েছে। বাস স্টার্ট দিচ্ছে। এমন সময় কন্ট্রাক্টর একটা মেয়েকে আমার পাশে এনে বলল, আপা, এইটা আপনার সিট। মেয়েটি আমাকে দেখে একটু বিরক্ত হয়ে বলল, এখানে বসতে হবে আমায়? ও আপা। মেয়েটি কেমন করে যেন তাকালো। সেই তাকানোটাই বলে দিচ্ছে সে আমার পাশে বসতে ইচ্ছুক না। তাতে আমার কি? আমি জানালার পাশে সিটটা পাইছি, ওটাই অনেক। বাস ছেড়েছে আধা ঘন্টা হয়ে গেল। মেয়েটা আবার হাঁপিয়ে উঠেছে। আমি জানি সে কি চায়। সে না প্রতিটা মেয়ে চায়। আরে ভাই, খারাপ কিছু না, জানালার পাশের সিটে বসতে চায় আর কি। আমি মেয়েটিকে বললাম, আপনি চাইলে এদিকে বসতে পারেন। মেয়েটি কিছু না বলে উঠে দাঁড়ালো। তারপর আমি বের হওয়ার সাথে সাথে সে আমার সিটে খপ করে বসে গেল। আমি তার সিটে বসলাম। তার থেকে থ্যাঙ্কস পাবো আশা করিনি। আমাকে ভুল প্রমাণিত করে মেয়েটি আমাকে বলল, ধন্যবাদ। আমি কিছু না বলে কানে হেডফোন গুঁজে দিয়ে গান শুনতে ব্যস্ত। মেয়েটি রাগ করে জানালার বাইরে তাকিয়ে কিছু একটা বলছে, সেটাও খেয়াল করলাম আর চোখে। আমি মায়ের ভাবনার মগ্ন, কিন্তু যখনই সকালের বিষয়টার কথা মনে পড়ে তখনই মনটাই খারাপ হয়ে যায়। ঘড়িতে তাকিয়ে দেখি বিকাল 5টা বাজে, আরও 1 ঘন্টার মতো লাগবে। আমি মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকিং করছিলাম। মেয়েটি আমাকে বলল, আচ্ছা, আপনার নাম কি? জি। আমাকে বলছেন? এই মা, আপনি ছাড়া এখানে কেউ আছে নাকি? জি। বলে কি হবে? আপনি তো দেখি আরেক অদ্ভুত মানুষ। কেন? আপনাকে প্রশ্ন করি, একটা উত্তর দেন আরেকটা। জি। আমি মেঘ। আবার আমারটাকে জিজ্ঞেস করবেন না? জি বলুন। কি বলতাম? জিজ্ঞেস না করলে বলবো কিভাবে? জি। আপনার নাম কি? আমার নাম ইরা। হুম। আপনার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে,
আর আপনার কথা বলতে ইন্টারেস্ট হচ্ছে না? সুন্দরী? এই, আপনি হাসছেন কেন? সুন্দরী বলেছেন তাই। কেন, আমি সুন্দর না? অবশ্যই না। মেয়েটির আগে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি বললাম, সরি। আপনি হাসেন কেন? না মানে, আমার একটা এবিলিটি আছে, বুঝছেন? এবিলিটি হচ্ছে যে কারোর সাথে মিথ্যের আগের অভিনয়টা খুব ভালো পারি। তার মানে হুম। আপনিও আমার মতো ফাজিল টাইপসের, তবে আমার থেকে কম। না, আমি বেশি। আচ্ছা আচ্ছা, বেশি। তো কোথায় যাবেন? চাচাতো ভাইয়ের বিয়েতে। আপনি? আমিও আমার কাজিনের বিয়েতে যাচ্ছি। তো কোথায় যাবেন? জামালপুর। আমিও তো সেখানে যাব। তো কোন ক্লাসে পড়েন? আমি অনার্স লাস্ট ইয়ার। আপনি? আমি নিউ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। কোন ভার্সিটি? ঢাবি। আমিও তো সেখানে। দেখবেন একই জায়গায় পড়ি, কিন্তু কোনো দিন কাউকে দেখিনি। প্রকৃতি আমাদের দেখা হওয়াটা পূর্ব নির্ধারিত করে রেখেছে, তাই। হুম। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। বাস থেকে নেমে মেয়েটি বলল, তাহলে ক্যাম্পাসে দেখা হবে। হুম। আপনি বাকিদের থেকে আলাদা। কেন? আপনার জায়গায় অন্য কেউ হলে নাম্বার খুঁজতো। জি, নাম্বার খোঁজা আমার স্বভাব না। জানি। কিভাবে? মানুষকে দেখেই বোঝা যায়। হয়তো। আসি। আমি বিদায় নিয়ে রিক্সায় উঠলাম। চাচার বাসার গেটের সামনে এসে ভাড়া মেটাচ্ছি। তখন দেখি মেয়েটা রিক্সা থেকে নেমে আমাকে দেখে বলল, আপনাকে দেখি তো সত্যি বোঝা কঠিন। নাম্বার না নিয়ে আমার পিছু পিছু চলে আসলেন। এই যে মিস, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনাকে ফলো করতে যাব কোন দুঃখে? এইটা আমার চাচার বাড়ি, আর আমার চাচাতো ভাইয়ের বিয়েতে এসেছে। ওয়েট, আপনার চাচার বাসা মানে? অনিক ভাইয়া আপনার? ও, আমার চাচাতো ভাই। অনিক ভাইয়া আমার ফুফাতো ভাই। আমাদেরকে ঝগড়া করতে দেখে চাচি বাইরে এসে আমাদের দুজনকে দেখে বলল, কি রে মেঘ, কি হয়েছে? আরে ইরা, তুই কবে এলি রে? এইমাত্র এলাম ফুপু। আয় ভিতরে আয়। মেঘ, আয় বাবা। আমি আর ইরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে ইরা বলল, সরি, আসলে আমি। থাক, সমস্যা নেই, একটু মিস্টেক হতেই পারে, ইটস ওকে। ধন্যবাদ। আমরা নিজ নিজ রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে চাচিকে বললাম, চাচি খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও। এমন সময় ইরাও এসে চেয়ারে বসতে বসতে বলল, ফুপু খেতে দাও। আরে দাঁড়া দাঁড়া, দিচ্ছি তো। চাচি আমাদের খেতে দিল। পেছন থেকে কে যেন কাঁধে হাত দিয়ে বলল, কিরে ফাজিল, কবে এলি? গলা শুনে বুঝে গেলাম চাচা যান। এই তো চাচা, এখন এলাম, বসেন, খাবার খান। আমি খেয়েছি, তোমরা খাও। তো ইরা মামুনি, কি খবর তোমার? এই তো ভালো ফুপা। তোমার মা বাবা আসবে না? ফুপা, বাবা বাইরে আছে, আম্মু কালকে চলে আসবে। আর মেঘ, তোর আব্বু আম্মু কবে আসবে? তোর বাপটা জীবনও মানুষ হবে না, কোনোদিনও কোনো কাজে পাইলাম না তাকে। তার একমাত্র বড় ভাইয়ের ছেলের বিয়ে বলে কথা, আর সে কিনা আসেনি এখনো। চাচা, আব্বু আম্মুরা কালকে আসবে, আর চিন্তা করতে হবে না, আমি আছি তো। তোকে এই সব দায়িত্ব নিতে হবে, তবে কোনো ফাজলামি করবি না। ইয়েস স্যার, আপনি যা বলবেন। আবার শুরু করলি? খেয়ে নে। আমি আর ইরা খেয়ে দিয়ে ছাদে গেলাম। আমি মোবাইল নিয়ে ফেসবুকিং করছিলাম, এমন সময় কল আসলো, মেঘারই কল। আমি কল ধরে বললাম, কি হয়েছে, কি বলেন? আপনি কই গেলেন? আজকে ছাদে দেখতে পাইনি যে। আপনাকে বলতে যাব কেন? তোমাকে ভালোবাসি তাই বলবে? জানো না, ভালোবাসার মানুষের সাথে সব শেয়ার করতে হয়। ভালোবাসার মানুষ মানে? আপনি আজাইরা কথা না বলে ফোনটা রাখেন, এমনিতেই মনটা ভালো না। কেন, কি হয়েছে? প্লিজ ফোন রাখেন, বাই। আমি ফোনটা কেটে দিলাম। এরা আমার পাশেই বসেছিল, আমাকে এইভাবে মন খারাপ করে থাকতে দেখে বলল, কি হয়েছে আপনার? কই কিছু না। আপনার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে, বলেন কি হয়েছে? কিছু না, এমনিতেই। হা হা, কফি খাবেন? আমি বানিয়ে নিয়ে আসি। এরা কফি বানাতে নিচে চলে গেল। আসলে কফি খাওয়ার ইচ্ছা নাই, ওকে নিচে পাঠিয়ে কিছু সময়ের জন্য একা থাকতে চাই। মাথায় বারবার সকালের বিষয়টা ঘুরপাক খাচ্ছে। না, রাফিকে দরকার। সাথে সাথে কল দিলাম। কল ধরে বলল, খিরে, কি হয়েছিল তোর?
সকালে এইভাবে চলে আসলি আর বিকেলেও আসিস নাই আড্ডা দিতে? আরে আমি আমার চাচাতো ভাইয়ের বিয়েতে আসি। হালা, আমাদের একা রেখে চলে গেলে? আরে বাল, কল সে জন্যই দিছি, কাল ভাইয়ার মেহেদি, তাই কালকে দুপুরের আগে সবাইকে নিয়ে চলে আসবে। আচ্ছা দোস্ত, অনেক দিন দাওয়াত খায় না, তোর উসিলায় একটা খাইতে পারবো। আচ্ছা, সকালে কি হয়েছিল? কিছু না। তুই না বললেও বুঝি দোস্ত। আমি আসি, তারপর সব দেখে নিব। আমি ফোনটা কেটে ফেসবুকে ম্যাডামের আইডিতে ঢুকলাম। ভালো লাগছিল না, তাই ফেসবুক থেকে বের হয়ে যাব এমন সময় ম্যাডাম মেসেজ দিল। কেমন আছো মেয়ে? আপনাকে বলতে বাধ্য নই। কি হয়েছে তোমার? জি কিছু না, আল্লাহ হাফেজ। ফেসবুক থেকে বের হয়ে অফলাইন চলে গেলাম। এরা কফি নিয়ে এসে আমার দিকে এক কাপ কফি এগিয়ে দিয়ে বলল, খেয়ে দেখেন, মন ভালো হয়ে যাবে। আমি এক চুমুক খেয়ে দেখলাম সত্যি কফিটা অনেক ভালো হয়েছে। আমি ইরাকে বললাম, অনেক ভালো কফি বানাতে পারেন আপনি, যার বউ হয়ে যাবেন সে শুধু কফিই খেতে চাইবে। আপনি তো দেখি হাসতেও পারেন। এইটা আমার রক্তে মিশে আছে, তাই তো সবাই ফাজিল উপাধি দিয়েছে। আচ্ছা, আমাদের কলেজে যে নতুন ম্যাডাম এসেছে, ওনার নাম কি? জানি না। কি বলেন? আমার জানা মতে প্রথম ক্লাস তো উনি আপনাদের ডিপার্টমেন্টে নেই। তো আমি যাই ক্লাস করতে, ম্যাডামের নাম জানতে না। আমি আসি, নিচে চলে আসলাম। কেন যে বারবার ম্যাডামের কথাই মনে পড়ছে। না, উনি ওনার বিএফকে নিয়ে খুশিতে থাকুক, আমি ওনার লাইফে কেউ না, আমি আমার মতো থাকবো। নিচে এসে অনেক ভাইয়ের রুমে গেলাম। ভাইয়া বসে বসে ফোন টিপছে বললে ভুল হবে, কথা বলছে হয়তো ভাবির সাথে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আসবো? আরে মেঘ, ছোট ভাই আমার, বসে পড়। ওয়েট, ছোট মানে? আমি জাস্ট 1 বছরের জুনিয়র, মাইন্ডেড। ওই 1 বছর হোক বা একদিন, ছোট তো ছোটই। দাদ, তোমার সাথে আজ এরা কথা বলে লাভ নেই। আমি চলে আসতে যাব এমন সময় ভাইয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে বললাম, ভাবি, ভাইয়া অদরা নামে একটা মেয়ের সাথে প্রেম করতো, পুরোটা মিশা কথা। আমি এই বলে মোবাইল রেখে দিলাম দৌড়। যাক, এইবার বুঝবে মজা কত দানে কত চাল। সারা রাত চলবে ঝগড়া, আজকে অনেক ভাইয়ার শেষ। আমি নিচে এসে কাজে মন দিলাম। কাজ বলতে ডেকোরেশনের কাজগুলো আমাকে দেখতে হচ্ছে, একমাত্র বড় ভাইয়ের বিয়ে বলে কথা, বাড়িটা জাঁকজমকভাবে সাজাতে হবে। তো আমি ব্যস্ত হয়ে গেলাম। মোবাইল সেই পকেটে রেখেছি আর হাতে নিয়ে নাই। তো রাত 12টার পর ফ্রি হলাম, ঘুম আসে না, তাই গোসল করে ছাদে গেলাম একটু খোলা আকাশের নিচে বসতে। ছাদে গিয়ে বসে আছি, আকাশে চাঁদের আলো আছে, সাথে হাজারো তারার মেলা, মাঝখানে এক হেরে যাওয়া ব্যক্তি। হালকা বাতাস বইছে। মোবাইলটা হাতে নিলাম। মেগার অনেকগুলো কল এসেছে। পরে অনলাইনে যাব কি যাব না বলেও গেলাম। ডাটা অন করতেই মেসেজ আসতে লাগলো। আমি মেসেঞ্জারে ঢুকলাম। প্রথমে দেখি মেঘার অনেকগুলো মেসেজ। আমি রিপ্লাই দিতে যাব তার আগেই মেঘা কল দিয়ে বলল, কুত্তা বিলাই, তোর সাহস তো কম না। একে তো আমার উপরে রাগ দেখাস, আবার আমাকে অ্যাভয়েডও করিস। তোর হাত পা সব ভাঙবো আমি। কই ছিলি এতক্ষণ? না মানে আসলে কোথা তুই কোথায় বল আমাকে। না, আপনাকে বলতে যাব কেন? আমি বের করে নেব। তোকে যদি সামনে পাইতাম না, তাহলে কাঁচা চিবিয়ে খেতাম। তাইলে ভালো, আমিও আপনাকে দেখতে পাবো। না থাক, দেখা লাগবে না। কই ছিলি? একটু মন খারাপ ছিল তাই। আচ্ছা, আমাকে এভাবে শাসন করছেন কেন? আব্বে গাধা, তোরে না কইছিলাম ভালোবাসি, কথা কি কানে যায় না নাকি? আমি আপনাকে চিনি না, আর আপনিও আমাকে চেনেন না, তাহলে ভালোবাসতে যাবেন কোন দুঃখে? তোরে চিনি না মানে? তোরে আমি হাড়ে হাড়ে চিনি। তুই কত বড় লেভেলের ফাজিল আমার জানা আছে, কিন্তু আমার সাথে ফাজলামি করে ছাড় পাবি না। এইবার মাথায় কেমন জানি সন্দেহ ঢুকলো। সে হতে পারে না, সে তো জাস্ট ফ্রেন্ড। না, এইটা আমার ভুল ধারণা। কিন্তু নীলা এমন করবে কেন? না নীলা না, তাহলে কি মুস্কান নাকি? আমাকে বের করতে হবে এই মেয়েটাকে। আমাকে চুপ থাকতে দেখে অপর পাশ থেকে মেঘা বলল, কি সাহেব, কি ভাবছেন? কিছু না, আমার ভালো লাগছে না, পরে কথা বলবো। শোনো। জি বলেন। নিজের খেয়াল রাখবে, আর মেয়েদের দিকে বেশি তাকাবে না। বিয়ে বাড়িতে অনেক মেয়ে থাকবে, যদি তাকাও তাহলে তোমার হাড়গোড় সব ভেঙে দেবো। ওয়েট, আমি বিয়েতে এসেছি এটা আপনি জানেন কেমনে? বললাম না তোমাকে ভালোবাসি, তাই তোমার সব খবর রাখি। এসব নিয়ে না ভেবে রেস্ট না, কাল অনেক কষ্ট করতে হবে তো। মেঘা ফোন কেটে দিল আর যেতে যেতে আমাকে একটা শক দিয়ে গেল। আমি ফোনটা রেখে আবার মেসেঞ্জারে ঢুকলাম। ঢুকে দেখি ম্যাডামের মেসেজ। আমি আইডিতে ঢুকলাম। ম্যাডাম মেসেজ দিয়েছে,
মেঘ, কালকে ইম্পর্টেন্ট ক্লাস আছে, চলে আসো। মেসেজটা দেখে রাগের পরিমাণ আরও বেড়ে গেল। এমনিতেই আছি কষ্টে, তার উপর আরও কষ্ট। ধ্যাত, ভাল লাগে না এসব। আমি অফলাইন হয়ে গেলাম। মোবাইলটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে কারোটাকে ঘুম ভাঙলো। আমি চোখ খুলে দেখি ইরা। ইরা হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে উঠতে দেখে বলল, এভাবে কেউ ঘুমায়? অনেকক্ষণ ধরে ডাকছিলাম। চাটা নেন আপনার, আর নিচে সবাই ওয়েট করছে। ইরা চায়ের কাপটা রেখে চলে গেল। আমি যাওয়ার আগে ডেকে বললাম, কিছু কি বলবেন? জি, বুঝতে পারলাম না। আপনার মুখে স্পষ্ট বুঝতে পারছি আমাকে কিছু একটা বলতে চান, কিন্তু বলতে পারছেন না। না, কিছু না। বলেন, আমি হেল্প করব। আসলে আমি না আপনার ফ্রেন্ড রাফির উপর ক্রাশ খাইছি। আসলে ক্রাশ না, ওরে আমি অনেক ভালোবাসি সে প্রথম দিন থেকে। আপনারা তো বেস্ট ফ্রেন্ড। আসলে আমি আপনাকে অনেক আগে থেকে চিনতাম। সেটা আমি জানি। রাফিকে ফলো করেন এটাও আমি জানি। রাফি যে আপনি তাকে ফলো করেন এটাও জানে। আপনাকে যে রাফিও ভালোবাসে এইটাও আমি জানি। হ্যাঁ। কি বলেন? রাফিও আমাকে? এই জন্যই তো ওকে আসতে বলেছি। সে আসতেছে। আপনি সুন্দর করে রেডি হয়ে থাকুন। এসে আপনাকে না চেনার ভান করবে। আপনি ঠিক তেমনটাই করবেন। পরে যা করার আমিই করব। ধন্যবাদ। ধন্যবাদ বলে লাভ হবে না। খুব খিদা লেগেছে। নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ালে খুশি হব। আচ্ছা। সাথে কফিও। ইরা খুশি মনে চলে গেল। ও হ্যাঁ, রাফি আর ইরার কাহিনীটা আগে থেকে চলছিল। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু ইরা মেয়ে বলে বলতে পারছিল না, আর রাফি রিজেক্ট খাওয়ার ভয়ে। আর ইরাকে ঠিক আগে থেকেই আমি চিনতাম। জাস্ট বাসে না চেনার ভান করেছি, আর সেও ঠিক একই কাজ করলো। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে। টেবিলে দেখি আমার পছন্দের পরোটা আর আলুর দম বানানো আছে। আমি চাচিকে জিজ্ঞেস করলাম, চাচি, এসব কে বানাইছে? ইরা বানিয়েছে। আমি খেয়ে দেখলাম, মাশাআল্লাহ, খেতে অনেক সুস্বাদু। ইরা আমার পাশে বসা ছিল। আমাকে জিজ্ঞেস করলো, কেমন হলো ভাইয়া? ভালোই। তোমার হাতের রান্না অনেক ভালো। রাফি তো আবার খাবার পাগলা। তোমার রান্না ছাড়া তো কিছুই খাইতে চাইবে না। ভাইয়া কবে? ভাইয়া কবে আসবে সে? আসবে আসবে। কখন? হঠাৎ করে দরজার বাইরে থেকে কারা যেন বলল, কিরে, আমাকে ছাড়া একা একা খাবি নাকি? আমি তাকেই দেখি রাফি আর রাহাতটা সবাই এসেছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, কিরে, আসতে কষ্ট হয়নি তো? সব কষ্ট চলে যাবে, আগে খেতে দে। চাচি কই? চাচি সবাইকে দেখে বলল, কিরে ফাজিলের দল, কাল না এসে আজকে আসলি কেন? আরে চাচি, তোমার এই বোকা ছেলেটা দাওয়াত দেয়নি তাই। আচ্ছা, বস সবাই। চাচি আর ইরা সবাইকে খেতে দিল। রাফি ইরাকে খেয়াল করেনি। যখন রাফির প্লেটে পরোটা দিল তখনই সে খেয়াল করলো। ইরাকে দেখে সে কিছুটা অবাকই হলো। ইরা পরোটা দিয়ে চলে গেল। বুঝতে পারলাম ললচা পাইছে। বাকিটা খেয়াল করিনি। রাফি আমাকে কানে কানে বলল, কি রে দোস্ত, এইটা এইখানে কেন? কোনটা? এরা? ও ইরা, ইরা তো অনেক ভাইয়ার মামাতো বোন। কি বলিস? হ্যাঁ, আমি কালকেই জানতে পারলাম। আমাকে বলিস নি কেন? সারপ্রাইজ দিব বলে। আর আমি? কিন্তু তোকে এই বিয়ের আসরে ওকে পটাতে হবে, না হলে জীবনেও আর ওকে পাবি না। কেন? ওর বিয়ে ঠিক হবে শুনেছি অনেক ভাইয়ের কাছে। কি বলিস? আমার ভালোবাসাকে অন্যের হতে দিব না, যে করেই হোক আমার ওকে চাই। ওকে নে, খাওয়া শুরু কর। সবাই মিলে নাস্তা করে কাজে লেগে গেলাম। আমার কাজ একটু কমে গেল, কারণ রাফি আর বাকিরাও হেল্প করছে। রাফি হেল্প করছে না, সে লুকিয়ে লুকিয়ে ইরাকে দেখছে। যাই হোক, বিয়ের আসরে সবাই খুশিতেই আছে, কিন্তু আমার ডেবিল ম্যাডামটা যে অন্যকে নিয়ে খুশি আছে। আচ্ছা, আমি বারবার ওনার কথা ভাবছি কেন? তাহলে কি আমি ওনাকে ভালোবেসে ফেললাম নাকি? আমি ভাবতে পারছি না। এই বিয়ের মতো আনন্দের সময় আমার মনটা খারাপ। আমি মন খারাপ নিয়ে কাজ করতে লাগলাম। দুপুরে সবাই খেয়ে দিয়ে আড্ডা দিচ্ছি। এমন সময় রাফি আমার কানে কানে বলল, দোস্ত, আমি আর পারছি না, প্লিজ তুই এটাকে কোনোভাবে ম্যানেজ কর, যাতে ওর সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি। অব্বে হালা, এত তাড়াতাড়ি? ভাই, ওর বিয়ের পর ওর সাথে কথা বলবো নাকি? আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বিকেলের দিকে সবাই কাজ করছিলাম। কিছু ফুলের শর্ট পড়লো। আসলে আমি ইচ্ছে করেই আনি নাই। তো আমি রাফিকে বললাম, দোস্ত যা, এই ফুলগুলো নিয়ে আয়। সাথে পাশে থাকা ইরাকেও বললাম, ইরা তুমি সহ যাও, গিয়ে ভালো দেখে ফুলগুলো নিয়ে আসো। আমার হাদারাম বন্ধুটা
আবার ফুল চেনে না। কথাটি বলায় রাফি আমার দিকে রাগে চোখে তাকালো। পরক্ষণে খুশি হলো, কারণ সে ইরার সাথে কথা বলার সুযোগ পাবে। যাক, রাফির লাইনটাও ক্লিয়ার হলো। আমি কাজ করতে করতে ক্লান্ত। ও হ্যাঁ, আব্বুরাও দুপুরে চলে এসেছে। যাই হোক, তারা এসেছে সমস্যা নেই, তাদের সাথে বোনও এসেছে, তাতেও সমস্যা নেই। কিন্তু মুস্কান কেন এসেছে? আচ্ছা, অপরিচিত সেই মেয়েটি মুস্কান নাকি? না, আমাকে বের করতেই হবে। মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু কাজটা কে করবে? ও হ্যাঁ, রাহাত। সে তো এই কাজে এক্সপার্ট। আমি রাহাতকে ডেকে সব খুলে বললাম। সে তো এক কথায় রাজি। সে তার কাজে লেগে পড়ল। বিয়ের কাজ শেষ, রাফি আর ইরা ফিরে এসেছে। তবে দুজনেরই চোখ দেখে বোঝা যাচ্ছে তারা দুজনেই খুব খুশি। হয়তো তাদের মনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো আজ ভালোবাসার রূপে পূর্ণতা পেয়েছে। ওদের কথা মনে করে কেন জানি মুখে একটু হাসি ফুটল। কিন্তু মায়া যে পড়ে বসে আছি। যাই হোক, অনেক ভাই স্টেজে উঠল। সবাই মিলে মেহেদির অনুষ্ঠান শুরু করলো। আমার ভালো লাগছিল না, তাই ছাদে এসেছি আকাশ দেখতে। হঠাৎ পেছন থেকে বোন জান্নাত বলে উঠল, ভাইয়া, কি হয়েছে তোর? কিছু না। আমি জানি কিছু একটা হয়েছে। কি হয়েছে বল? ওই মেয়েটার কথা ভাবছিস, যাকে দেখানোর কথা বলেছিলি? হ্যাঁ, মানে আসলে মন খারাপ করিস না। আর তোকে বলতে ভুলে গেছিলাম, আজকে আমরা আসার আগে তোর কলেজের ম্যাডাম এসেছিল। কি যেন নাম? ও হ্যাঁ, মায়া ম্যাডাম বলেছিল। কি, মায়া ম্যাডাম এসেছিল? ও মা, শুকনো মুখটা এত জ্বলে উঠলো কেন? আরে তারপর বল। তারপর এসে তোর কথা জিজ্ঞেস করলো। আর কয়েকদিন পর নাকি তোদের কি যেন টেস্ট নেবে, তো তোকে তাড়াতাড়ি কলেজে যেতে বললো। আচ্ছা ভাইয়া, এটাই কি সেই মেয়েটা? মানে বল। হ্যাঁ। ভাবি কিন্তু অনেক সুন্দর। ধ্যাৎ, থাক, এত লজ্জা তো মেয়েরাও পায় না। কিন্তু ওর যে বয়ফ্রেন্ড আছে, ওই দিন রেস্টুরেন্টে দেখলাম তার সাথে কথা বলছে। কি বলিস? হ্যাঁ। আরে চিন্তা করিস না, আগে বিয়েতে চল। একমাত্র বড় ভাইয়ের বিয়ে, আনন্দ করি, তারপর না হয় এসব দেখবো। চল, সবাই তোকে খুঁজছে। আমি বোনের সাথে গেলাম, অনেক আনন্দ করলাম। তারপর এলো ঘুমানোর পালা। আমি আর বাকিরা ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাফি হারামজাদা মোবাইলে কথা বলতেছে। শালায় প্রেম করতেছে বুঝলাম। একই বাড়িতে আছে, তাইলে কলে কথা বলার কি দরকার? ছাদে গেলেই তো হয়। আমি ওরে একটা থাপ্পড় দিয়ে বললাম, হালা, দুজনে ছাদে গিয়ে ইচ্ছা মতো আড্ডা দে, আমাদের একটু ঘুমাতে দে। বাহ, খুব সুন্দর বুদ্ধি তোর, তুই সেরা দোস্ত। যা ভাগ। রাফি চলে গেল। এই একটা সমস্যা, প্রেম করলে জ্বালা, না করলেও জ্বালা। সে যাই হোক, একটু ঘুমিয়ে নিই। তো সকালে উঠলাম একটু দেরি করে। উঠে নাস্তা খেয়েই আবার কাজে লেগে গেলাম। একমাত্র চাচাতো ভাইয়ের বিয়ে বলে কথা, তাই আমারই খাটতে হচ্ছে বেশি। আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। ওরে মা, গেটে দেখি অনেক মেয়ে দাঁড়িয়ে আছে, টাকার ডিমান্ড করতেছে। তো ভাইয়াকে বললাম দিয়ে দিতে। ভাইয়া তার মানিব্যাগটা আমাকে দিয়ে বলল, তুই একটু ম্যানেজ কর। আমাকে আর পাইকে। মানিব্যাগে দেখি 20,000 আছে। আমি মেয়েগুলোকে কোনো মতে 5,000 টাকা ম্যানেজ করে বাকিগুলো নিজের পকেটে ঢুকালাম। তো ভাইয়াকে মানিব্যাগ ফেরত দেওয়ার পর ভাইয়া করুণ চোখে আমার দিকে তাকিয়ে বলল, ওদের 5,000 দিয়ে বাকিগুলো নিয়ে নিই। তোমার বিয়েতে এত খাটুনি হলো, তার পারিশ্রমিক নিলাম। তোরে আমি। আরে ভাইয়া, রাগ করতে নেই। ভাবিকে দিছিস মনে করে ভুলে যা। ভাইয়া জানে এখন কিছু বলে লাভ নাই। তো বিয়ে শেষ, এখন কান্নার পালা। আরে শালা, আমি মনে করছি ভাবি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, কিন্তু উনি তো হাসি মুখে গাইতে উঠলো। তো ভাইয়াদের গাইতে আমিও ছিলাম। ভাবিকে বললাম, ভাবি, আজকে থেকে কি বিয়ের একটা নতুন কনসেপ্ট শুরু করছেন নাকি? আরে ছোট দেবরজি, আমার কান্না সহজে আসে না, আর যখন আসে তখন কেউ থামাতে পারে না। চিন্তা করবেন না, ভাইয়া থামাতে পারবে। না পারলে হাত পা ভেঙে দিব। পাশ থেকে ভাইয়া বলল, তোমার রাগ ভাঙাতে আমার বয়ে গেছে। কি বললি তুই? আরে বাবুটা রাগ করো কেন, আমি তো মজা করছিলাম। সবাই বাসায় চলে আসলাম। বাসায় মেহমানে ভর্তি। আমি সাথে দাঁড়িয়ে আছি, খোলা আকাশে তারাদের মেলা দেখছি। তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি মেঘা। কল ধরতে মেঘা বলল, এত ব্যস্ত মানুষ, একটা কল দেওয়ার সময় পাও না নাকি? আপনি তুমি করে বলছেন কেন? উমা, ভালোবাসি তাই। কি করছেন? আকাশ দেখছি। আমিও সেম, ছাদে বসে বসে আকাশ দেখছি।
কিছু খেয়েছেন নাকি খালি পেটেই বসে আছেন? খাইছি। আমি বলছি খাননি? আপনি জানেন কেমনে? আপনি কি পড়ি নাকি? হ্যাঁ, বললাম না ভালোবাসা মানুষের প্রতিটি মুহূর্তের খবর আমি রাখি। বুঝলাম। আচ্ছা, আমাকে যে ভালোবাসেন আপনি কি জানেন আমি কাউকে ভালোবাসি কিনা? না, জানি না, জানার চেষ্টাও করব না। তোমাকে হারাতে চাই না, যে কোনো মূল্যে তোমাকে আমার চাই। আমি যদি বলি আমি কাউকে ভালোবাসি তাহলে কি করবেন? জানি না কি করব, তবে আপনাকে ভালোবাসা বন্ধ করব না। এতটা ভালোবাসেন কেমনে? জানি না। সত্যি বলতে আমি অন্য কাউকে পছন্দ করি। কথাটা বলার পর ওপাশ থেকে কোনো আওয়াজ আসে না। ফোনটা কেটে দিল। জানি না মেঘা কি ভাবছে বা করছে, তবে সত্যি বলা খুব জরুরি। আমি মায়ের প্রতি দুর্বল, মায়েকে ভালোবাসতে শুরু করেছি। মেঘা আমাকে সত্যি ভালোবাসে কিনা আমি জানি না, তবে তাকে আঘাত করা আমার পক্ষে সম্ভব না, তাই সত্যিটা বলে দিলাম। আমি ফোনটা পকেটে রেখে আবার আকাশ দেখে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি মেঘা। তড়িঘড়ি করে ফোনটা ধরলাম। ফোন ধরতেই মেঘা বলল, সরি, ব্যালেন্স শেষ হয়ে গেছিল। কি যেন বলছিলে? ও হ্যাঁ, কাকে ভালোবাসেন? কথার ধরন দেখে মনে হলো সে কান্না করেছে। আমি তাকে জবাব দিলাম, আছে কেউ একজন। বলা যাবে না? যাবে। তাহলে বলেন। মায়া। কোন মায়া? আপনার কলেজের ম্যাডাম? হ্যাঁ। কিন্তু ও তো আপনার সিনিয়র। সমস্যা নাই। সে কি জানে কি? আপনি যে তাকে ভালোবাসেন? না। তাহলে কিছু না। যদি তার কোনো বয়ফ্রেন্ড থাকে তখন কি করবেন? সেম আপনার মতো তাকে ভালোবাসা বন্ধ করব না। এবার ওপাশ থেকে জোরে কান্না করার শব্দ শোনা গেল। আমি মেঘা কিছু বলতে যাব, তার আগে মেঘা কান্না করতে করতে বলল, আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হয়ে এভাবেই থাকবো আজীবন? আপনার সমস্যা না হলে থাকতে পারি। আমার সাথে কি আগের মতো কথা বলবেন না? বলবো। সত্যি বলবেন? হ্যাঁ, বলবো। আচ্ছা শোনেন, আম্মু ডাকছে, পরে কথা হবে। মেঘা কলটা কেটে দিল। আমি জানি সে মিথ্যা বলছে, সে কান্না করছে। আমাকে তার কান্নার আওয়াজ শোনাতে চাইছে না। ওর কষ্টটা আমি বুঝতে পারি, কারণ আমি জানি ভালোবাসার মানুষটি যদি অন্য আরেকজন ভালোবাসার মানুষ থাকে তাহলে সেই কষ্টটা কত ভয়ানক। এসব ভাবছি তখনই রাফি এসে বলল, মামা, মায়া ম্যাডামের সাথে যে ছেলেটি ছিল, মানে রেস্টুরেন্টে যে ছিল, এটা তার কাজিন। সত্যি বলছিস দোস্ত? হ্যাঁ সত্যি। কিন্তু তুই জানলি কিভাবে? আরে বন্ধু হয়ে বন্ধুর এতটুকু খবর রাখবো না? তুই আমার জানের জিগার দোস্ত। হ্যাঁ, এটা আমাকে হেল্প করার জন্য করে দিলাম। হালা, তোর লাভ দেখেই আমার লাভ করলি। আরে শালা মজা করছে। এবার তুই নিচে যা। কেন? আমি আর এরা একটু আলাদা কথা বলবো তাই। তাহলে আমি আকাশ দেখবো না? নিচে চায়ের দোকানে গিয়ে দেখ। আমি চলে আসলাম। চায়ের দোকানে এসে মামাকে বললাম, মামা একটা রং চা আর বেনসন দাও তো। সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। এটা অভ্যাস হয়ে গেছে, কিছু করার নাই। বেনসন টানা শেষ করে চাটাও খেলাম। খেয়ে বেল মিটিয়ে ভাবলাম একটু এই ব্যস্ত নগরীর রাতের দৃশ্য দেখব। যেইভাবে সেই কাজ। হাঁটা দিলাম ফুটপাথ ধরে। কিছু দূর গিয়ে ব্রিজের ওইখানে গিয়ে দেখলাম একটা মেয়ে আর ছেলে হাত ধরে বসে আছে আর কথা বলছে, হয়তো কাপল। তাদেরকে দেখে বুকের মাঝে একটা শিহরণ বয়ে গেল। মায়া ম্যাডামের কথা মনে পড়ে গেল, আর মন থেকে কষ্টটাও দূর হলো এইটা জেনে যে ম্যাডামের সাথে ওই ছেলেটা তার কাজিন ছিল। কিন্তু রাফি হালা কীভাবে জানে? ওর আবার দেশ দুনিয়ার খবর রাখার অভ্যাস আছে, কোনোভাবে হয়তো জানছে। যাই হোক, ব্রিজের এক কোণে বসে মেসেঞ্জারটা অন করলাম। ম্যাডামের আইডিটাতে ঢুকে মেসেজ দিলাম। ম্যাডাম সাথে সাথে রিপ্লাই দিয়ে বলল, কই ছিলে এই 2 দিন? জি ম্যাম, ভাইয়ার বিয়েতে। ও হ্যাঁ, তোমার আম্মু বলেছিল। তো শোনো, কয়েকদিন পর তোমাদের টেস্ট নেওয়া হবে, তাই তাড়াতাড়ি চলে আসিও। কি টেস্ট ম্যাম? তোমাদের ফাইনাল এক্সাম খুব কাছেই, তাই প্রিন্সিপাল সিদ্ধান্ত নিলেন তার আগে সব স্টুডেন্টদের থেকে টেস্ট নেওয়া হবে। ও আচ্ছা ম্যাম, চলে আসবো। আচ্ছা, আল্লাহ হাফিজ। ম্যাডাম অফলাইনে চলে গেল। মনটা আবার আনন্দে মেতে উঠল। যাক, ম্যাম তাহলে সিঙ্গেল। যাই হোক, প্রেম করার আগে একটু জ্বালাবো ম্যামকে, একটু ফাজলামো করব। আমি আবার ফাজের নাম্বার 1 তো, তাই। পরদিন আমি বাসায় চলে আসলাম। রাভি তো আসতেই চাইছিল না, অনেক কষ্টে আনলাম। হালা মেয়েদের মতো কান্না করতে শুরু করতেছিল। এত প্রেম যে কই রাখে। কোনো মতে দিনটি কাটালাম। তর সইছিল না কবে যে ম্যাডামকে দেখব। সকালে কোনো মতে রেডি হয়ে ক্যাম্পাসে চলে আসলাম। এসে ক্লাসে বসে বসে আমরা বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছি। এমন সময়
ম্যাডাম রুমে এন্ট্রি নিল। ম্যাডাম আগের থেকেও বেশি শুকিয়ে গেছে, কিন্তু চোখে মুখে হাসির ঝলক। তবে ম্যাডামকে এখন যথেষ্ট সুন্দর লাগছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। ম্যাডামের ডাকে ধ্যান ভাঙল। ম্যাডাম আমাকে বলছে, কই ছিলেন মেঘ সাহেব এতদিন? জি ম্যাডাম, বড় ভাইয়ের বিয়েতে। সামনে এক্সাম, ভালো মতো পড়ো। জি। ম্যাডাম পড়াতে মনোযোগ দিল। তৎক্ষণাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। আমি ফোন বের করে ম্যাডামকে কল দিয়ে বললাম, ম্যাডাম। তড়িঘড়ি করে ফোন নিয়ে দেখে আমি ফোন দিয়েছি। আমার দিকে তাকিয়ে ম্যাডাম বুঝে গেল আমি ইচ্ছে করে দিচ্ছি। মনে করছি ম্যাডাম আমাকে কিছু বলবে, কিন্তু কিছু না বলে ফোন অফ করে রেখে দিল। কোনো মতে প্রথম ক্লাসটা করলাম। দ্বিতীয় ক্লাস আবার জিসান স্যারের। উনি খুব রাগী। ওনার ক্লাসে সামান্য পরিমাণ আওয়াজও কেউ করতে পারে না। আমি ক্লাস করছি এমন সময় মোবাইলটা বেজে উঠল। স্যার তো সেই লেভেলে রেগে গেছেন। আমাকে বলল, এই অভদ্র এক্ষুনি বের হোক ক্লাস থেকে। আমি চুপচাপ বের হয়ে গেলাম। মাথাটা গেল খারাপ হয়ে। মোবাইল হাতে নিয়ে দেখি কলটা ম্যাডামই দিছে। উনি ইচ্ছা করেই করেছে। তখন এই মেসেজ আসলো, কি ফাজিল সাহেব, ইট মারলে পাটকেল তো খেতেই হবে। বাই দ্য ওয়ে, আপনি ফাজিল কিং হলেও আমি কিন্তু ডেভিল কুইন, মনে রাখবেন। ম্যাম আমাকে এভাবে বাস দিল না, এর বদলে কিছু একটা করতেই হবে। ক্লাস শেষে বাসের জন্য দাঁড়িয়ে আছে। কিছু দূরে ম্যামও দাঁড়িয়ে আছে। আমি কিছুক্ষণ পর পর আর চোখে ম্যামকে দেখছি। ম্যাম সেটা খেয়াল করছে কিনা জানি না। হঠাৎ খেয়াল করলাম কয়েকজন বখাটে ম্যাডামের দিকে খারাপ নজরে তাকাচ্ছে। ওদের মধ্যে একজন বলেই উঠল, কি হ্যাপি মাল রে মাইরি। নিজেকে আর সামলাতে পারেনি। পাশে বন্ধুরাও ছিল। আমি গিয়ে ছেলেটিকে একটা থাপ্পড় মেরে দিলাম। বাকিগুলো এসে আমাকে মারতে লাগলো। আমাকে মারতে দেখে রাফি, রাহাত সবাই ছুটে আসলো। আর সবাই মিলে ওই তিনজনকে গণপিটানি দিল। এইদিকে ওদের মার খেয়ে আমার ঠোঁটের কোণে ছিঁড়ে গেল। হাত থেকেও রক্ত পড়ছে। এইটা দেখে মায়া ম্যাম দৌড়ে এসে হাত ধরে বলল, কে বলছে এসব বখাটের সাথে মারামারি করতে? ওরা আপনাকে খারাপ কথা বলছিল তাই। চলো হাসপাতালে চলো। ম্যাম চিন্তিত হয়ে পড়লেন। আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে এসে ব্যান্ডেজ করিয়ে দিলেন। তারপর বললেন, এখন কেমন লাগছে? জি ম্যাম, ভালো। কে বলেছে এমন ছেলে মানুষের কাজ করতে? যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কি ম্যাম? কিছু না। তাহলে কি আমি ভুল শুনলাম নাকি? বাসায় গিয়ে রেস্ট নেবে, আর কোনো কাজ করবে না। কিন্তু বাসার সব কাজ তো আমাকেই করতে হবে। কেন? বাসায় কেউ নেই, সবাই চাচার বাসায়। ওইখানে কয়েকদিন থেকে আসবে। তাহলে একা কিভাবে থাকবে? একটা কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডের বাসায় চলে যাও। কিন্তু ম্যাম, ফ্রেন্ডের বাসায় তো আর এতদিন থাকতে পারবো না। আচ্ছা চিন্তা করবে না, আমি রাফিকে বলবো তোমার সাথেই থাকতে, আর সে তোমার যত্ন নেবে। খাবার আমি বানিয়ে পাঠিয়ে দেবো। আপনি কেন এত কষ্ট করবেন? আমি হোটেল থেকে আনিয়ে নেব। না, হোটেলের খাবার ভালো না। তুমি বাসায় যাও, রাফিকে নিয়ে আমি রাতে খাবার পাঠিয়ে দেবো। জি আচ্ছা। আমি রাফিকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাফি আমাকে বেডে শুয়ে দিয়ে বলল, দোস্ত আজকে কিন্তু তুই ম্যামের চোখে হিরো হয়ে গেলি। আব্বে হালা, হিরো হওয়ার চক্করে আমার হাতের পাওয়াটা বেঁচে গেল। ওইসব কিছু না, প্রেম করতে গেলে একটু রক্তারক্তি করতেই হয়। আইসে ডায়লগ বাস। তাহলে তুই দে একটু, আমি ইরাকে বলি তুই রক্ত দে। না থাক, তুই রেস্ট নে, আমি সিগারেট নিয়ে আসি। হালা, তোর তো লাইন ক্লিয়ার, তাহলে সিগারেট খাবে কেন? আরে ইয়ার, তুই তো জানিস সিগারেট আমাদের অনেক পুরনো বন্ধু। রাফি সিগারেট আনতে চলে গেল। রাফি সিগারেট নিয়ে রুমে আসতেই তার ফোনে কল আসলো। সে সিগারেটের প্যাকেট আমাকে দিয়ে চলে গেল। আমি একটা সিগারেট ধরিয়ে আপন মনে টানছি। রাফি ফোনে কথা বলা শেষ করে এসে আমাকে বলল, হারামি, তুই ইরাকে কি বললি? কই কিছুই বলিনি, শুধু এটা বলছি যে তুই সিগারেট খাওয়ায় অ্যাডিক্টেড। হালা, তোর জন্য আমার সিগারেট খাওয়া জীবনের জন্য বন্ধ হলো। আমি সিগারেট ছাড়া থাকবো কেমনে? থাকতে তো হবেই, ভাবির ওয়াদা যে তোকে রাখতেই হবে। দাঁড়া, আমিও দেখাবো মজা। কিছুই করতে পারবি না। সিগারেট মুখে আছে এমন সময় মায়া ম্যাম কল দিল। কল রিসিভ করতে ম্যাম বলল, মেঘ কেমন লাগছে এখন? জি ম্যাম, আগের থেকে একটু বেটার। নিজের যত্ন নিও, আর আমার আব্বু আম্মু তোমার বাসায় খাবার নিয়ে যাবে। ম্যাম, আঙ্কেলকে কেন কষ্ট দিচ্ছেন? আর এসব কিছুই না, তোমার জন্যই তো করেছে। তুমি নিজের যত্ন নাও। জি ম্যাম। ফোন কেটে দিল। ফোন কাটার সাথে সাথেই আবার মেঘার ফোন আসলো। কল রিসিভ করতেই মেঘার ঝাড়ি শুরু। মেঘা বলতে লাগলো, সমস্যা কি? এত নাটক করার, এত নায়ক সাজার কি দরকার ছিল? হ্যাঁ, পাশে বন্ধুরাও তো ছিল, ওদেরকে আগিয়ে নিয়ে যেতে।
নিজের বড় হিরো মনে করো, তাই না? যদি কিছু হয়ে যেত তখন? এত কেয়ারলেস কেন তুমি? সরি, আসলে সরি? পরের বার থেকে হিরো সাজার চেষ্টা করবে না। আর ছেলেগুলো এখন হাসপাতালে, আমার লোকেরা ওদের আচ্ছা মতো ধুলাই দিছে। আরে ওদেরকে মারার কি দরকার ছিল? আমি আর ফ্রেন্ডরা মিলে তো অনেক পিটাইছি। আপনার গায়ে হাত দিছে কেন? তাই বলে মেরে হাসপাতালে পাঠাবেন? হ্যাঁ পাঠাবো। তোমাকে যে একটা টোকাও দিবে তাকে আমি ছাড়বো। কেন? ভালো, এমনি। আচ্ছা নিজের যত্ন নিও আর সময় মতো ওষুধ খেয়ে নিও। আর ম্যাডাম তো খাবার পাঠাবে, যদি খাবার খারাপ হয় আমাকে বলিও, আমি না হয় রান্না করে পাঠাবো। ম্যাডাম খাবার পাঠাবে এইটা কিভাবে জানেন আপনি? আপনাকে না বলেছি আপনার প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। রাখি। আল্লাহ হাফিজ, নিজের খেয়াল রাখবেন। আর আমি হয়তো বেশি দিন দেশে থাকবো না। কেন? চলে যাবো স্পেনে, আব্বুর কাছে। কেন? যে কাজে এসেছিলাম সেটা শেষ, আমার স্টাডি কমপ্লিট। তাই আর যার জন্য থাকা সে তো অন্য কাউকে ভালোবাসে। তাই শোনেন মেঘা, টুট 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 টুট। মেঘা কলটা কেটে দিল। আমি স্পষ্ট জানি সে কাঁদছে। মেয়েটা এতটা ভালোবাসে আমায়, কিন্তু আমি তো মায়া ম্যামকে ভালোবাসি না। আমি কিছুই বুঝতে পারছি না। আমি মেঘাকে কল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কল তো ঢুকছে না। মেসেঞ্জারে গিয়ে দেখি মেঘা আমাকে ব্লক করে দিয়েছে। আচ্ছা, ওরে তো চিনি না, তাহলে এমন লাগছে কেন? কেন এত ছটফট করছে? আমি তো ম্যামকে ভালোবাসি না। আমি কেন মেঘার কথা ভাববো? আমি এসব ভাবছি। রাতের দিকে শুয়ে শুয়ে টিভি দেখছি। তখনই রাফি এসে বলল, ম্যাম খাবার পাঠাইছে। কে এনেছে? একজন বৃদ্ধ লোক। কোথায় উনি? চলে গেছে। আরে বসতে বলিস নি কেন? বলছি, উনি তাড়াতাড়ি দিয়ে চলে গেল। আচ্ছা, ম্যাম কল দিয়েছে। কল দিয়ে বলল, মেঘ খাবার পেয়েছো? জি। খেয়ে নিও, আর কি ওষুধ খেয়ে নিও। জি ম্যাম। ম্যাম কলটা কেটে দিল। ম্যামের এত কেয়ার দেখে মনে হলো ম্যামের মনেও আমার জন্য ফিলিংস আছে। ম্যামকে প্রপোজ করে দিব, কিন্তু এখন না, সঠিক সময় আসলে। পুরো 1 সপ্তাহ পর আমি সুস্থ হলাম। পরীক্ষাও কাছে চলে আসলো। পড়ালেখায় মনোযোগ দিলাম। কালকে পরীক্ষা। রাতে পড়ছি, হঠাৎ করে মোবাইলে মেসেজ আসলো। তাকেই দেখি মেঘা। মেসেজ ওপেন করে দেখি লেখা আছে, কালকের জন্য বেস্ট অফ লাক, মনোযোগ দিয়ে লিখবে আর নিজের খেয়াল রাখবে। আমি মনে করে কল দিয়ে বসলাম। সেও হয়তো আমার কলের অপেক্ষায় ছিল। কল দেওয়ার সাথে সাথেই কল ধরলো। আমি চুপ করে আছি দেখে সে বলল, কিছু বলবে? না। আচ্ছা রাখি তাহলে। শোনেন। বলো। কেমন আছেন? যেমন থাকার কথা। কবে যাবেন? সামনের মাসের 12 তারিখ, বিকাল 5টায় ফ্লাইট। আচ্ছা রাখি, আল্লাহ হাফিজ। মেঘা ফোনটা কেটে দিল। আমি জানি সে কান্না করছে, কিন্তু কিভাবে? আমি ওকে না দেখেই জানতে পারছি না, আমার পড়ায় মনোযোগ দেওয়া দরকার। ভাবছি ফাইনাল পরীক্ষার পরপরই ম্যামকে প্রপোজ করব। পরদিন ভালো মতো পরীক্ষা দিলাম। পরীক্ষা ভালোই হয়েছে। আসার সময় নীলা আমাকে ডেকে বলল, মেঘ একটু কথা ছিল। হ্যাঁ বল। কালকে একটু দেখা করিস। আচ্ছা। আমি বাসায় আসলাম। এসে ভাবতে লাগলাম নীলা এত জরুরিভাবে দেখা করতে বললো কেন। আমি চিন্তে আছি কিভাবে ম্যামকে প্রপোজ করব। তখনই বোন জান্নাত এসে আমাকে বলল, ভাইয়া কি ভাবছিস? আরে কিছু না। বল। আরে ভাবছি কিভাবে ম্যামকে প্রপোজ করব। সত্যি? হ্যাঁ। তো কখন করবি? পরীক্ষার পর। না ভাইয়া, আগে করবি। কেন? করতে বলছি, করবি। আচ্ছা, কিন্তু কিভাবে? বোন আমাকে সব বুঝিয়ে বলল। সব শুনে একটু সাহস পেলাম। রাফিকে সব বললাম। সে তো শুনে মহা খুশি। রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি একটা মেয়ের সাথে হাত ধরে হাঁটছি। হঠাৎ করে মেয়েটি আমাকে বাঁচাতে গিয়ে নিজেই গাড়ির নিচে চাপা পড়ল। মেয়েটির নাম ধরে চিৎকার দিলাম। সেই নামটি ছিল মেঘা। গলাটা শুকিয়ে যাচ্ছে। আমি নিচে গিয়ে পানি খেয়ে আসলাম। আচ্ছা, আমি এই স্বপ্নটা কেন দেখলাম? আর কেনই বা মেঘাকে নিয়ে ভাবছি? না, আমি তো মায়ার মায়ে পড়েছি। আমি তো আমার টেবিল ম্যামের প্রেমে পড়েছি। তাহলে মেঘার কথা ভাবছি কেন? যে মেয়েটাকে কোনোদিন দেখিনি, জানি না সে কে, তাহলে তার কথা ভাবছি কেন? পরদিন ক্যাম্পাসের বড় গাছটির নিচে দাঁড়িয়ে আছি নীলার জন্য। আর সে শাড়ি পরে এসেছে। ওরে, শাড়ি পরতে দেখে কিছুটা অবাকই হলাম। আমার কাছে এসে নীলা তার পেছন থেকে একজোড়া গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল,
মেঘ, তোকে সেই প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তোর প্রেমে সে প্রথম দিন থেকেই হাবুডুবু খাচ্ছি, নিজেকে আর ঠিক রাখতে পারছি না। তাই আজকে অনেক সাহস নিয়ে প্রপোজ করছি তোমায়। আমাকে কি একটু ভালোবাসবে? আমি থবনে গেলাম, নিজেকে সামনে নিয়ে বললাম, শোন নীলা, আমি তোকে সবসময় একজন ভালো বন্ধু ভেবেছি, আর কিছু না। আমি অন্য কাউকে ভালোবাসি। নীলার চোখে পানি। আমি কিছু বলতে যাব তার আগে সে আমাকে জড়িয়ে ধরলো, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাকে জড়িয়ে ধরে সে বলতে লাগলো, প্লিজ মেঘ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ। সামনে তাকিয়ে দেখি মায়া ম্যাডাম আমাকে দেখে চলে যাচ্ছে। যাওয়ার আগে তার চোখের কোণে অশ্রু লক্ষ্য করলাম। আমি নীলাকে ছাড়িয়ে ম্যাডামের কাছে গিয়ে ম্যাডামকে বললাম, ম্যাম প্লিজ একবার শোনেন, প্লিজ। ম্যাম পেছন ফিরে আমাকে থাপ্পড় মেরে বলল, তোর মতো লুচ্চা আমি দেখিনি, আমাকে আর ফলো করবি না। আর হ্যাঁ, আমার চোখের সামনেও আর যেন তোকে না দেখি। ম্যাম কাঁদতে কাঁদতে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ম্যাম চলে গেছে। আমি আর দেরি না করে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে আছি, মনটা খারাপ। ম্যাম আমার কাছ থেকে সত্যিটা জানতে চায়নি একবারও। কেন শুধু শুধু আমাকে ভুল বুঝলো। বোন এসে দরজা ধাক্কাচ্ছে। আমি উঠে দরজা খুলে দিতেই বোন আমাকে বলল, ভাইয়া, ভাবি কি বলেছে বল। আমি চুপ করে আছি। বোন আবার জিজ্ঞেস করলো, ভাইয়া বল। আমি নিজেকে আর ধরে রাখতে না পেরে বোনকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আর তাকে সব খুলে পড়লাম। বোন সব শুনে আমাকে বলল, আরে পাগল, এইটার জন্য কান্না করতে হয় নাকি? ম্যাম তোকে ভালোবাসে, তাই সে নীলার সাথে তোকে দেখে রাগ করেছে। কালকে ক্যাম্পাসে গিয়ে ভাবিকে প্রপোজ করে দিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, আর মেয়েদের মতো কান্না করা বন্ধ কর। কান্না করলে তোকে আমার মেয়ের মতো লাগে। গাধি, তোরে আজকে আমি আমি আম্মুকে বলে দিব মারলে। আচ্ছা যা, মারবো না। ওকে এবার যা তুই। বোন রুম থেকে চলে গেল। আমি ম্যামের আইডিতে ঢুকলাম, কিন্তু ম্যাম ব্লক করে দিয়েছে আমাকে। আমি ফোনে ট্রাই করলাম। কয়েকবার রিং হওয়ার পর ম্যাম ফোন ধরে বলল, এই কুত্তা, কি সমস্যা তোর? ম্যাম আই এম সরি। তোর না আমার সামনে আসতে মানা করছি, আর কোনোদিনও আমাকে ফোন দিবি না। ম্যাম ফোন কেটে দিল। মনটা খারাপ। পরদিন ক্যাম্পাসে গিয়ে ম্যামকে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। রাফিকে জিজ্ঞেস করলাম, দোস্ত মায়া ম্যাম কই? ম্যাম চলে গেছে, উনি চাকরি ছেড়ে দিচ্ছে। কি বলিস এসব? হ্যাঁ সত্যি। দোস্ত আমি মায়া ম্যামকে অনেক ভালোবাসি। কি হয়েছে আমাকে বল। আমি রাফিকে সব বললাম। রাফি সব শুনে বলল, দোস্ত সময় এসে গেছে। কিসের? প্রপোজ করার। কারে? আব্বে হালা, ম্যাম রে করবি আর কি। কিন্তু কিভাবে? আরে আমি আছি তো, সব অ্যারেঞ্জ করব। তুই শুধু রাত 12টায় কল দিলে নির্দিষ্ট জায়গায় চলে আসিস। ওকে মামা। আমি নিশ্চিন্তে বাসায় চলে আসলাম। রাফি যখন বলছে তাইলে সব সম্ভব। আমি অপেক্ষায় আছি। রাফি 11:30-এ কল দিয়ে একটা জায়গায় যেতে বলল। আমি 20 মিনিটে পৌঁছে গেলাম। গিয়ে দেখি রাফি সহ রাহাতটা সবাই আছে, আর তাদের হাতে কী সব কাগজ। আমাকে দেখে রাফি বলল, ম্যামকে কল দিয়ে নিচে আসতে বল। কিন্তু ম্যাম এইখানে আসবে কেন? আব্বে হালা, ম্যাম সামনের বাসায় থাকে। ওয়েট মামা, আমি কল দিতেছি, কিন্তু আমার বুক কাঁপতেছে। কেন? প্রথমবার কাউকে প্রপোজ করব তাই। কেন, ভবিষ্যতেও আরও কয়েকটা করবি নাকি? না ভাই, একটা, এইটারে করতে পারলেই হলো। তাইলে হালা কল দে। কিন্তু তোদের হাতে এইসব কি? আরে বাল, বেশি কথা না বলে ম্যামরে নিচে আসতে বল। আমি ম্যামকে কল দিলাম, কয়েকবার দিলাম, কিন্তু ম্যাম কল ধরলো না। আমি আবার দিলাম। ম্যাম কল ধরে বিরক্তি স্বরে বলল, তোর মতো বেহায়া নির্লজ্জ ছোট লোক আমি আর দুইটা দেখিনি। সরি ম্যাম, আসলে। আরে তোর এত অপমান করার পরেও কি তোর লজ্জা হয় না? ম্যাম একটু নিচে আসবেন? কেন? আসেন। আমি কি তোর চাকর নাকি? ম্যাম প্লিজ। ম্যাম আর কিছু না বলে ফোন কেটে দিল। রাফি আমাকে হতাশ হতে দেখে বলল, কি রে, কি বলছে? অপমান করছে। আরে ভালোবাসায় এতটুকু নির্লজ্জ হওয়াই চায়। তুই আবার কল দে। কল দিতে যাব তার আগেই দেখি ম্যাম নীলশাড়ি পরে বাইরের গেটের দিকে আসে। রাফি আর বাকিরা দেখি লুকিয়ে গেছে আমাকে একা রেখে। আমার ভয়ে হাত পা কাঁপা শুরু হয়েছে। ম্যাম আমার কাছে এসে, তোর মতো নির্লজ্জ লোক আমি আরেকটা দেখিনি। তুই না মানা করছিস আমার সামনে না আসার জন্য? আমি এমনিতেই ভয়ে আছি। ম্যামের
ঝাড়ি খেয়ে আরও দ্বিগুণ বেড়ে গেল। না মানে আসলে কি বলবি বল তাড়াতাড়ি। না মানে আসলে হঠাৎ করে দেখি রাফি আর বাকিরা হাতে একটা কাগজ আর একটা গোলাপ ফুল নিয়ে ম্যামের কাছে এসে ধরলো। খেয়াল করে দেখলাম সবার হাতে কাগজটা বড় আকৃতির, আর ওইখানে বড় করে লেখা আছে সরি, কিন্তু রাফির হাতে লেখা আছে অন্য কিছু। রাফির হাতের কাগজে লেখা আছে আমি তোমাকে ভালোবাসি। ম্যাম লেখাটা দেখে আমাকে থাপ্পড় মেরে বলল, ছি, তোর মতো লুচ্চা এসব ছাড়া আর কি করতে পারে? কয়টা লাগে তোর? মায়াবাজি করার জায়গা পাস না? এইবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে ম্যামকে থাপ্পড় দিলাম আর বললাম, চুপ, একদম চুপ। কি মনে করিস নিজেকে? হ্যাঁ, তোকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি। ম্যাম হয়েছিস তো কি হয়েছে, ভালোবাসি ব্যাস। আর হ্যাঁ, আমি ফাজিল, আমি খারাপ, কিন্তু এতটাও খারাপ না যে যাকে ভালোবাসি তাকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসবো। আমি শুধু তোরেই ভালোবাসি আর তোরেই ভালোবেসে যাব, বয়সে বড় হ বা আর যাই হ। আর হ্যাঁ, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে চিন্তা করিনি যতটা তোরে নিয়ে ভাবছি। রাতের খুব হারাম করেছি, তার বদলে এই প্রতিদান পেলাম? লুচ্চা। ভালোবাসি বলে নিজেরে নির্লজ্জ করেছি, তোর হাজার অপমান সহ্য করেছি, কিন্তু আর না। আমার ক্যারেক্টার কীরকম আমার বন্ধুরা সবাই জানে। আসি। আর হ্যাঁ, আজকের পর থেকে এই মুখ আর দেখাবো না। মুখ তো দূরে থাক, আমার ছায়াও আপনার পাশে থাকবে না। আর সরি থাপ্পড় মারার জন্য। আসি। রাফি আমার হাত ধরে বলল, দোস্ত। না ভাই, আর না। আমি খারাপ, আমি ফাজিল, আমি নির্লজ্জ, কিন্তু আমি মেয়েবাজি করি না। চল। প্লিজ ম্যামকে বল। না, আর বলবো না, সব অনুভূতি মরে গেছে। আমি মেয়েবাজি করি। এতদিনে সে আমাকে এইটুকু চিনেছে। যে মেয়ে আমাকে চিনতে পারে না, বুঝতে পারে না, তাকে ভালোবাসা আর যাই হোক আমার পক্ষে সম্ভব না। আমি আসি। আমি বাসায় চলে আসলাম। এত রাতে বাসায় ফিরতে দেখে মা কিছু না বললেও বোন আমার রুমে এসে বলল, কিরে ভাইয়া, কি হয়েছে? আর তোর মুখে আঙুলের দাগ কোথা থেকে আসলো? আরে কিছু না, এমনিতেই। না, কিছু তো একটা হয়েছে, বল আমাকে। না বোন, কিছুই হয়নি। ভাইয়া, আমার কসম দিলাম, বল কি হয়েছে। আমি বোনকে সব বললাম। বোন সব শুনে রেগে গিয়ে বলল, এত বড় সাহস ওর, তোকে থাপ্পড় দিছে, ওকে আমি ছাড়বো না। বোন শান্ত হ, আর সব সমস্যা আমার জন্য হচ্ছে, তাই আমারই দূরে চলে যাওয়া ভালো হবে। কিন্তু ভাইয়া, সামনে তোর এক্সাম। সমস্যা নাই, আমি এই শহর ছেড়ে চলে যাব। পরীক্ষা না হয় ওইখান থেকেই দিব। কিন্তু যাবি কোথায়? বড় খালার বাসায়। আচ্ছা যা, মন খারাপ করিস না, দেখবি একদিন ওই মেয়েটা তোর ভালোবাসা বুঝবে, আর সেই দিন সে খুব কাঁদবে। না বোন, এমন করিস না, মায়া যেন সুখে থাকে এই দোয়াই কর। কোনো রকমে রাত পার করে পরদিন সকালে মাকে বলে বড় খালার বাসায় চলে আসলাম। খালা আমাকে দেখে অবাক, হঠাৎ করে দেখে আমাকে জিজ্ঞেস করলেন, কি রে মেঘ, তোরে তো ফোন করেও পাই না, আজ সেই তুই বাসায় হাজির? কেন খালা, তোমার বাসায় কি আসা যাবে না নাকি? কি বলছিস তুই? আয় ভেতরে আয়। থাকবি নাকি চলে যাবি? না খালা, এইবার অনেক দিন থাকবো। আচ্ছা যা, উপরে তন্নি আছে, ওরে বললে রুম দেখাই দেবে। আচ্ছা। আমি তন্নির রুমে গেলাম। আস্তে আস্তে সে মুখে কী সব মেখেছে, দেখতে একদম ভূতের মতো লাগতেছে। আমি আস্তে আস্তে পেছন দিক থেকে গিয়ে এক চিৎকার দিলাম। তন্নি লাফিয়ে উঠে এদিক ওদিক দৌড়াতে লাগলো। আমাকে দেখে সে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মেঘ ভাইয়া, কবে এসেছিস তুই? এইমাত্র আসলাম। আচ্ছা বস। তো কি মনে করে আসলি? বলবো, আগে আমাকে আমার রুমটা দেখা, ফ্রেশ হই, তারপর খাবো, খুব খিদাও লেগেছে। আচ্ছা চল, আমি রুম দেখিয়ে দিচ্ছি। তন্নি আমাকে রুমে নিয়ে গেল। এখন তন্নির পরিচয় বলি। তন্নি আর তানিম দুই ভাই বোন, মানে আমার খালাতো ভাই। তানিম ভাইয়া বড়, উনি লন্ডনে থাকতেন, এখন নাকি স্পেনে শিফট হয়েছেন। তন্নি ছোট, জান্নাতের সমবয়সী, একই ক্লাসে পড়ে। মেয়েটা আমাকে পেলে নিজের ভাইয়ের কথা ভুলে যায়। এই নিয়ে তানিম ভাইয়ের অনেক আক্ষেপ। তন্নি আমাকে তার বড় ভাই মনে করে। খুব দুষ্ট, কিন্তু খুব ভালো। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে। টেবিলে গিয়ে দেখি তন্নি খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে বলল, ভাইয়া তাড়াতাড়ি খেতে আয়। খালা বলল, কি রে, এত তাড়াহুড়ো করছিস কেন? আমু, আমার ভাইয়ার কাছ থেকে অনেক কিছু জানার আছে তাই। তুই পারিস বটে। মেঘ, খেয়ে নে। আমি আর তন্নি
খাবার খেয়ে ছাদে গেলাম। তন্নি জানে আমার ছাদে যাওয়ার মানে মন খারাপ হওয়া। দিনের বেলায় ছাদে যাই তখন যখন আমার মন ভালো থাকে না। তন্নি এইটাও জানে আমি ছাদে উঠলে কফি খাই, তাই সে কফি বানিয়ে আনলো। তাদের ছাদে বসার জন্য আলাদা জায়গাও আছে। আমরা সেইখানে বসলাম। তন্নি একসময় কফি খেয়ে আমাকে বলল, ভাইয়া কি হয়েছে আমাকে বল, কেন এত মন খারাপ তোর? আমি তন্নিকে সব বললাম। হাজার হলেও সে বোন আমার। আমার কথা শুনে তার রাগ উঠল। সাথে সাথে সে মায়াকে আজে বাজে কথা বলা শুরু করে দিল। ভাগ্যিস তাকে সে পায়নি, না হলে খবর করে ছাড়তো তার। আমি কোনো রকমে তন্নিকে শান্ত করে বললাম, আরে এত রাগ করার কি আছে? কি আছে মানে? তোকে অপমান করার সে কে? আজ পর্যন্ত তোর আব্বুও তোকে কিছু বলেনি, আর ওই মেয়েটা বলার সাহস কি করে পায়? ওকে ভালোবাসি তাই। কিন্তু ভাইয়া, ও তোর ভালোবাসা বুঝে না। আরে পাগলি, বোঝে, সব বোঝে। আমিও জানি সে আমাকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে চায় না। কেন ভাইয়া? জানি না। তনির সাথে কথা বলছি এমন সময় দেখি মেঘার কল। আমি কল ধরতে মেঘা বলল, মেঘ তুমি কোথায়? আজকে তোমাকে ক্যাম্পাসে দেখলাম না যে। জি আমি একটু বাইরে আছি। ম্যামের ব্যবহারে বেশি কষ্ট পাইছো? না। ওয়েটেড, আপনি কিভাবে জানেন এসব? আমি আগেই বলছিলাম আপনার সব খবর আমি রাখি। কেমন জানি একটা সন্দেহ হলো। এটা আমাকে যাচাই বাছাই করতে হবে। কি করেন আর কোথায় আপনি? সরি বলা যাবে না। ও আচ্ছা, ভালো। আচ্ছা আমি রাখি, আল্লাহ হাফিজ। মেঘা ফোন কেটে দিল। তন্নি জিজ্ঞেস করলো, ভাইয়া কে কল দিচ্ছে? আমি তন্নিকে মেঘার ব্যাপারেও সব বললাম। তন্নি শুনে বলল, ভাইয়া ডাল মে কুছ কালা হ্যায়। বোন কুছ নেহি, বহুত কালা হ্যায়। আমাদের দুজনে মিলে এটার সমাধান করতে হবে, কিন্তু কেউ যেন না জানে। ওকে। হঠাৎ করে রাফি কল দিল। আমি কল রিসিভ করতে রাফি জিজ্ঞেস করলো, আব্বে হালা, কই তুই? তোর সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই বসে আছি। না দোস্ত, আমি অনেক দূরে আছি। কি বলিস? কোথায় তুই? আছি একটা জায়গায়। বল। চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসব। আমি ফোন কেটে দিলাম। কেমন জানি এখানে একটু গড়বড় মনে হচ্ছে। রাফির কথার মাঝে পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। আমি ইরাকে কল দিলাম। ইরা ফোন ধরতেই আমি ওকে সব প্ল্যান বুঝিয়ে দিলাম। এরপর মোবাইল থেকে সিমটা খুলে রাখলাম, যাতে কেউ কন্ট্যাক্ট করতে না পারে। আর মেঘাকে মেসেজ দিয়ে নতুন সিমের নাম্বারটা দিলাম, যাতে প্ল্যান সাকসেসফুল হয়। আমি ইরাকে কল দিলাম। ইরা ফোন ধরতেই আমি ওকে সব প্ল্যান বুঝিয়ে দিলাম। তারপর আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু না, সম্ভব হয়নি। যদি প্ল্যান মোতাবেক না হয় তাহলে কি হবে? না, আমি শিওর হবে। 2 দিন কাটিয়ে দিলাম। ইরা আমাকে কোনো খবরই দিল না। সন্ধ্যার সময় আমি আর তন্নি ছাদে বসে বসে কফি খাচ্ছি। এমন সময় রাফির নাম্বার থেকে কল আসলো। আমি ফোন ধরতেই রাফি বলল, কিরে, তোর পুরনো সিমটা বন্ধ নাকি যে নতুন সিম চালাচ্ছিস? হ্যাঁ দোস্ত, কিন্তু এই নাম্বার তুই কিভাবে পেলি? না মানে আন্টি থেকে নিছিলাম। ও ভালো। কি খবর তোর? ভালো না রে। কেন? মায়া ম্যাডাম প্রতিদিন তোর কথা জিজ্ঞেস করে মাথা খেয়ে ফেলে। আচ্ছা কোথায় তুই আমাকে বল। না দোস্ত, এইটা বলা যাবে না। আচ্ছা, আমাদের পরীক্ষা তো সামনের মাসে, একেবারে তখন দেখা হবে। কি বলিস তুই? তোর ছাড়া কেমন কেমন লাগে। চলে আয় তাড়াতাড়ি। না রে দোস্ত, আমি আর যাব না। কোনো মতে পরীক্ষা দিয়ে বাইরের দেশে চলে যাব। কেন মামা? আর মায়া? সে নিজের মতো খুশিতে থাকুক, তাতে আমার কি। আচ্ছা মামা, রাখি, পরে কথা হবে, বাই। আমি ফোন রেখে দিলাম। যেমন ভাবলাম ঠিক তেমনই হলো। রাফির কল কাটার সাথে সাথেই মেঘার কল আসলো। আমাকে কল দেওয়ার সাথে সাথে বলল, মেঘ, তোমাকে কয়েকদিন ধরে দেখা যায় না কেন? কোথায় তুমি? ম্যামের উপরে এত রাগ করে আছো কেন? রাগ কি শুধু সেই করতে পারে? আমরা কি মানুষ না? আমাদের কি রাগ নাই? কিন্তু তোমাকে না দেখলে যে আমার দিন কাটে না। প্লিজ ফিরে এসো। যে ছেড়ে কখন যাবেন? না বলে কি ভালো না? বললে যেতে পারবো না। আচ্ছা রাখি, পরে কথা হবে। আচ্ছা এই শোনো। জি বলো। কবে ফিরবে? জানি না। পরীক্ষা? সেটা দিব। আচ্ছা রাখি। কলটা কেটে দিলাম। সে আবার কল দিল। আমি কল রিসিভ করতেই সে বলল, আমাকে তুমি করে বলছো? কই না তো। জি বলো। আরে না, আমি তো জি বলছিলাম। ও আচ্ছা রাখি। আচ্ছা, তন্নি আমাকে দেখে বলল,
ভাইয়া তোরে অস্কার দেওয়া দরকার, কি সুন্দর ড্রামা করলি। হুম এখন কি বুঝলি? আমি শিওর, শুধু রাফির বিষয়টা জানা হলো না। দেখতে দেখতে পুরো 1 সপ্তাহ কেটে গেছে। এইবার ধামাকা করার সময় হয়ে গেছে। ইরার থেকে যা জানার জেনে নিয়েছি, আর আমার ধারণায় সত্যি হলো। এবার দেখি মায়া কিভাবে আমার হাত থেকে বাঁচে। আমি তন্নিকে নিয়ে ফেসবুকে একটা ছবি আপলোড করলাম আর ক্যাপশনে দিলাম আমার হবু বউ। ঘন্টা কয়েকের মধ্যেই বন্ধুরা কংগ্রাচুলেশন জানানো শুরু করলো, কিন্তু রাফি রাহাতটা বাদে। তারা কমেন্টটা না করে আমাকে মেসেজ দিল। রাহাতের সবাইকে বললাম কথা সত্যি। রাফি আমাকে মেসেজ দিয়ে বলল, কিরমে এসব কি? তুই না মায়া ম্যামকে ভালোবাসতি, তাইলে কেন, মেয়ের অভাব পড়ছে নাকি? আর মায়া মায়া করিস না, ওনাকে আমি হিট করি। কি বলছিস তুই এসব? হ্যাঁ মেঘ, তুই কিন্তু ম্যামকে সত্যি সত্যি ভালোবেসেছিলি। এখন কোথায় সে ভালোবাসা? নাই, সব শেষ হয়ে গেছে। এখন আমি শুধু আমার হবু বউকে নিয়েই থাকবো। মেয়েটাকে কি নাম তার? বাসা কোথায়? সরি বলা যাবে না, রাখি। আমি ফোন কেটে দিলাম। সাথে সাথে মায়া ম্যাডামের কল রিসিভ করতেই ম্যাম বলতে লাগলো, কুত্তার জীবনেও তোর মতো লুচ্চা আমি আরেকটা দেখিনি। ছি ছি, আমাকে ভালোবাসিস বলে এখন অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস? সত্যি আজকে তোরে আমি চিনতে পারলাম। তোরে বিশ্বাস করাটাও আমার সবচেয়ে বড় ভুল ছিল। কে বলেছে বিশ্বাস করতে? আর আপনি কোথায় বা আমাকে বিশ্বাস করেন যে আমি আপনাকে বিশ্বাস করব? আর আপনি আমার লাইফে কেউ না, নোবডি। কি? আমি এখন নোবডি? হ্যাঁ। তোরে আমি সামনে পেলে দেখবি। কিচ্ছুই করতে পারবেন না, রাখেন এখন। মেঘ শোনো। শুনতে চায় না। মেঘ প্লিজ। আমি ফোনটা কেটে দিলাম। এবার উনিও বুঝুক আপন মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। ফোন রেখে আরেক কাপ কফি খেলাম। তারপর রুমে এসে পড়তে বসলাম। সামনে পরীক্ষা। পড়া শেষ করে উঠেই দেখি মেঘার কল এসেছে অনেকগুলো। মোবাইল সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। আমি কল ব্যাক করলাম। সাথে সাথে সে কল ধরে বলল, কোথায় ছিলে? কতক্ষণ ধরে কল দিচ্ছি? পড়তেছিলাম। পোস্টের মেয়েটিকে? আমার হবু বউ। মায়া? ওই নামের কাউকে আমি চিনি না। তোমার মতো লুচ্চা আমি আরেকটা দেখিনি। ছি ছি, একটা মেয়েকে ছেড়ে আরেকটা মেয়েকে কিভাবে ভালোবাসো তুমি? ছি মেঘ, তোমার জন্য যে ভালোবাসাটা ছিল আজ সেটা শেষ হয়ে গেছে। আমি বলছিলাম তোমার বিষয়ে, তুমি সত্যি একটা খারাপ আর বাজে লোক। সমস্যা নেই, আমি জানি এটা। তোমার সাথে কথা বলতেও আমার ঘৃণা করছে। এই বলে কলটা কেটে দিল। এদিকে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে। ঢিল সঠিক জায়গায় গিয়ে লেগেছে। এবার সামনে কি হয় তা দেখার পালা। পরীক্ষার দিন ঘনিয়ে এসেছে। এর মধ্যে কারোর সাথে কোনো প্রকার কথাই হয়নি, কারণ মোবাইলের 2টা সিমই খুলে রেখে দিয়েছিলাম। পরীক্ষার আগের দিন রাতে সিম খুললাম। ভেবেছিলাম মেঘা মেসেজ দেবে, সে দেয়নি। রাফিও অনলাইনে আছে, কিন্তু মেসেজ দিচ্ছে না। শুধু রাতেই মেসেজ দিয়েছে, কারণ সে সব জানে। পরদিন তন্নিকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। সেখান থেকে রিক্সা নিয়ে পরীক্ষার হলে আসলাম। হলের সামনে এসে দেখি রাফি আর বাকিরা দাঁড়িয়ে আছে। আমি রাফির কাছে গিয়ে বললাম, কি অবস্থা তোর? ছি, লজ্জা করে না তোর? তোর মতো লজ্জা বন্ধু যেন কারো না হয়। জানিস মা ম্যাডামের কি কষ্ট হচ্ছে? কিসের মধ্যে আছে উনি? তাতে আমার কি? সাথে সাথে ম্যাম এসে আমাকে থাপ্পড় মেরে বলল, তোর কি মানে? তুই আমাকে ভালোবাসিস না? ভালোবাসা এখন শুধু আমার হুবুকে কিরে, এই মেয়েটা। তোর কি মানে? তুই আমাকে ভালোবাসিস না? আমি জানি মা এইসব বলবে, সে রেগে আছে, তাই তনিকে আগে থেকে সব বলে দিয়েছিলাম কি করতে হবে। মেঘ তোমার হবু বউকে কিভাবে খারাপ বলে? আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আমি তো আমার হুবু তন্নিকে ভালোবাসি। কি বলছো এসব তুমি? প্লিজ মি, এমন করিও না। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকছি এই কয়েকটা দিন সেটা আমি জানি। কি কষ্টের মাঝে আমি কাটিয়েছি। ও আচ্ছা, কই আমি তো দেখতে পাচ্ছি না। পাশ থেকে রাফি বলল, মেঘ, তুই এমন করছিস কেন? তুই না ম্যামকে ভালোবাসিস, তাহলে কোথায় গেল তোর ভালোবাসা? আমি তন্নিকে ভালোবাসি। চল, দেরি হয়ে যাচ্ছে, এক্সাম শুরু হয়ে যাবে। মাকে কাঁদতে গিয়ে আমি চলে আসলাম পরীক্ষা হলে। কেমন জানি মায়ের কান্না মিশ্রিত মুখটা দেখতে খুব কষ্ট হচ্ছিল। আমি ওকে কষ্ট দিতে চাই না। পরীক্ষা শেষ হোক, তবে আমি মায়াকে আপন করে নেব। জানি আমার রেজাল্ট তেমন একটা ভালো হবে না। কোনো মতে পরীক্ষা দিয়ে বের হলাম। বের হতেই তন্নি এগিয়ে এসে বলল, ভাইয়া পরীক্ষা কেমন হয়েছে? আরে চুপ, আস্তে ডাক, কেউ শুনলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে?
মোটামুটি। ভাইয়া আগে পরীক্ষাটা মনোযোগ দিয়ে শেষ কর, তারপর না হয় যা করার করবি। হুম। ভাইয়া মায়া আমার কাছে আসছিল। কখন? তুই পরীক্ষা দিচ্ছিলি তখন এসে আমাকে কাঁদতে কাঁদতে বলল সে তোকে অনেক ভালোবাসে, প্লিজ ওকে কষ্ট দিস না। একটু কষ্টে থাকুক, জীবন আর কষ্টকে তার কাছে আসতেও দেব না। ওকে, এখন কি করবি? মায়ের কাছে চল। আমি আর তন্নি মায়ের কাছে গেলাম। তন্নি জানে সে কোথায়। মায়া আমাকে দেখে এসে বলল, মেঘ প্লিজ আবার করো না। সরি, আমাকে ভুলে যাওয়াতেই আপনার ভালো। প্লিজ মেঘ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মা, আমি সেই কবেই করেছি। তাহলে বলো ভালোবাসি। বললাম তো, আমার সব ভালোবাসা আমার হবু বউকে ঘিরে। মেঘ প্লিজ। সরি, আমি চলে আসলাম। ওকে কষ্ট দেওয়ার মানেই এই না যে ওকে ভালোবাসি না, তবে আমার প্রতি ওর ভালোবাসা থেকে গভীর করার জন্য এইসব করা খুব জরুরি। এভাবে প্রায় পরীক্ষায় সে এসে আমার জন্য অপেক্ষা করতো। ওর মায়াবী চেহারাটা আমাকে খুব কষ্ট দিত। ওকে কাছে দেখে নিজের বুকটা কেমন দুমড়ে মুচড়ে উঠত। আর ভালোবাসার গভীরতা খুব করে উপলব্ধি করতে পারছি আমি। পরীক্ষা শেষে সে এসে শুধু একটি কথাই বলতো, মেঘ সত্যি কি আর ভালোবাসো না আমায়? আমি চুপচাপ চলে আসতাম। পরীক্ষার প্রথম দিকে তন্নিকে নিয়ে আসতাম, শেষ কয়েকটা পরীক্ষা ওকে নিয়ে আসিনি। বাসায় বসে আছি, কালকে পরীক্ষা শেষ হবে। আর মায়াকেও আমি আমার মনের কথাটা বলে দিব। জান্নাত এসে বলল, ভাইয়া তুই কাজটা একদম ঠিক করিসনি। কি বোন? তোর কোনো অধিকার নেই একটা মেয়ের ভালোবাসা নিয়ে খেলার। আরে আমি তো মায়ের সাথে একটু। চুপ কর তুই। আর যদি তোর মতো কেউ আমাকেও এমন করতো তখন, যদি আমার ভালোবাসার মানুষটিও আমার সাথে এমন করতো তখন। সরি বোন, আমি কালকেই সব ঠিক করে নেব। কাল যেন আমি ভাবিকে আমাদের বাসায় দেখি, আর না হলে আমি আর কোনো দিনও তোর সাথে কথা বলবো না। বোন, এটাই আমার শেষ কথা। আমি জানি বোন রাগের মাথায় এসব বলছে, কিন্তু আমি তো শিওর মায়া ম্যাম আমার শুধুই আমার। উনি আমাকেই ভালোবাসে। পরদিন নিজের বাইকটা নিয়ে পরীক্ষা হলে গেলাম। আজকে পরীক্ষার পর মাইকে নিয়ে পুরো শহরটা ঘুরবো। পুরো শহরে আমাদের ভালোবাসার রং মেখে দিব। এই শহর যেন সাক্ষী দেয় আমাদের ভালোবাসার। বুক কাঁপছে। পরীক্ষা হলে কিভাবে পরীক্ষা দিয়েছে চাই না। তাড়াতাড়ি হল থেকে বেরিয়ে প্রতিদিনের সেই জায়গায় গেলাম যেখানে মায়া দাঁড়িয়ে থাকে, কিন্তু সেখানে গিয়ে আমি অবাক হলাম। মায়া নেই। মনে হলো সে রেস্টুরেন্টে গেছে, তাই রেস্টুরেন্টে গেলাম খুঁজতে, কিন্তু পাইনি। ভয় হতে লাগলো। সবার আগে পরীক্ষার হল থেকে বের হয়েছিলাম। আশেপাশে প্রতিটা জায়গা খুঁজলাম, কিন্তু না, কোথাও মায়াকে খুঁজে পাইনি। তাহলে সে কোথায়? ফোন দিচ্ছি, কিন্তু কল যাচ্ছে না। আমার ভয় হতে লাগলো। পাগল পাই আমি এদিকে ওদিকে ছুটোছুটি করতে দেখে রাফি বলল, মেঘ কি হয়েছে? দোস্ত, মায়া ম্যামকে দেখছি না, সে কোথায়? সে নেই, আসবে না। আর তোর এত দরদ উতলে পড়ছে কেন? তুই তো ম্যামকে ভালোই বাসিস না। রাফি, চুপ কর। যে মেয়েটা তোকে সেই ইন্টার থেকে ভালোবেসে আসছে, যে মেয়েটা তোর জন্য বাইরের দেশে না গিয়ে এখানে থেকে পড়ালেখা শেষ করেছে তোর জন্য, হ্যাঁ তোর জন্য সে নামি দামি কলেজ থেকে এই কলেজে এসেছে। তোর জন্য, তোর ভালোবাসা পাওয়ার জন্য সে কলেজে শিক্ষকতা করেছে। তোকে ভালোবাসে বলে সে তোর দেওয়া হাজারো কষ্ট সহ্য করেছে, কিন্তু সব শেষে সে কী পেল? কষ্ট আর কষ্ট। কি বলছিস এসব? মায়া ম্যামকে তো আমি প্রথমবার এই কলেজেই দেখেছি। না, মায়াকে জানিস? মেঘা চৌধুরী। হ্যাঁ, যে মেঘা তোকে কল করে ভালোবাসি বলতো। আমার কাজিন, যাকে তুই ক্লাস 10-এ থাকতে প্রপোজ করেছিলি। ওই সময় তুই আবেগের বশে ওকে প্রপোজ করেছিলি, আর তোর সেই প্রপোজালটাকে সে সত্যি মনে করে তোকে ভালোবাসতে শুরু করেছিল। সে সিনিয়র বলে তোকে ভালোবাসি কথাটা বলতে লজ্জা পাচ্ছিল বলেই আমি আর মেঘা, মানে তোর মায়া ম্যাম, প্ল্যান করি এইসব। তার মানে এটা সেই মেঘা? হ্যাঁ দোস্ত, বিশ্বাস কর, আমি এতদিন যা করেছি সব ওকে নিজের করে নেওয়ার জন্য। আমি শুধু একটা নাটক করেছি। তনি আমার খালাতো বোন। কি বলিস? হ্যাঁ, আমি মায়া ম্যামকে আমার ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য এইসব করেছি। কিন্তু তুই জানিস না, মায়া তোর প্রেমের গভীরতায় এতটাই ডুবে গেছে যে তোকে ছাড়া সে কিছু কল্পনাই করতে পারে না। প্লিজ রাফি, বল মায়া এখন কোথায়? সে নাই, সে চলে গেছে। আরে মজা না করে বল, সে কোথায়? সত্যি বলতেছে, সে চলে গেছে এয়ারপোর্টে।
এতদিন তোকে ভালোবাসে বলে সে স্পেনে না গিয়ে এখানে ছিল। আর যখন তোকে সে তার ভালোবাসাটার উপলব্ধি করাতে পারলো না, তার দেশে থাকার মানেটাও নেই। তাই সে কাল এসে তোকে বলতে চেয়েছিল সে আজ দেশ ছেড়ে তার বাবার কাছে চলে যাবে, কিন্তু তুই তোর একটা কথাও শুনলি না। কথাগুলো শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। পাখিটা এতটা কষ্ট দেওয়া উচিত হয়নি। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আমি রাফিকে বললাম, ভাই ওর ফ্লাইট কয়টায়? 1 ঘন্টা পর। কি বলিস কি? হ্যাঁ। প্লিজ ভাই ওকে যেতে না কর প্লিজ। কেমন ওকে না করব? আর কেন করব? ভালোবাসি তাই। তাহলে ওকে তুই নিজেই গিয়ে আটকা। তোর জন্য আমার বোনটা কি কষ্টের মাঝে ছিল জানিস তুই? তোর জন্য সে কি পরিমাণ কান্না করেছে তুই কি দেখেছিস? সরি দোস্ত। সরি না বলে তাড়াতাড়ি গিয়ে ওকে আটকা। ওকে আমি যাচ্ছি। আমি আমার মায়াকে কোথাও যেতে দেব না। আমি তাড়াতাড়ি করে বাইক স্টার্ট দিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। বাইকের স্পিড বাড়াতেই লাগলাম। চোখ দিয়ে পানি পড়ছে। আমি কি করলাম? নিজের অজান্তে মায়াকে এতটা কষ্ট দিয়ে দিলাম। আল্লাহ, সে যদি চলে যায় তাহলে আমি বাঁচবো না। আল্লাহ, আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো? ওকে যে আমি অনেক ভালোবাসি, অনেক। বাইকের গতি অতিরিক্ত মাত্রায় বাড়ানো ছিল। হঠাৎ করে বাইকের সামনে একটা বাচ্চা এসে যাওয়ায় আমি বাইকটাকে কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট করে বসি আর সাথে সাথেই অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার আগে দেখি আমার রক্তের আশেপাশে মাখামাখি হয়ে গেছে। চোখ খুলতে কষ্ট হচ্ছে, মাথায় প্রচণ্ড ব্যথা। কোনো মতে চোখ মেলে আজ চারপাশে তাকাই, দেখে মনে হচ্ছে হাসপাতালে আছি। পাশে একজন নার্স ফাইল চেক করছে। আমাকে চোখ খুলতে দেখে নার্সি ডাক্তারকে ডাক দিল। ডাক্তার তাড়াতাড়ি এসে আমাকে চেক করলো, তারপর বলল, মেঘ সাহেব, আপনি খুব লাকি। আপনার স্ত্রী যদি সময় মতো আপনাকে হাসপাতালে না নিয়ে আসতো তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। আমার স্ত্রী? কে স্ত্রী? ওই তো বাইরে দাঁড়িয়ে আছে। মেঘা ম্যাম, একটু ভিতরে আসেন, আপনার স্বামীর জ্ঞান ফিরেছে। মেঘাকে ভেতরে আসতে দেখে বুকটা ধক করে উঠলো আমার। তার মানে মেঘাই আমাকে বাঁচিয়েছে, কিন্তু সে তো এয়ারপোর্টে ছিল। মেঘা আমার কাছে এসে বলল, এত পাগলামি করো কেন? যদি সময় মতো না আসতাম তাহলে আজকে তোমাকে। এই বলে সে কাঁদতে লাগলো। আমি মেঘার হাতটাকে আস্তে করে নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, তুমি এসেছো মেঘা? সরি, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। প্লিজ মাফ করে দাও। আর কোনোদিনও তোমাকে কষ্ট দেব না। দিয়ে দেখিও, হাত পা ভেঙে গুঁড়ো করে দেবো। কিন্তু তুমি অ্যাক্সিডেন্টের জায়গায় আসলে কিভাবে? তুমি তো এয়ারপোর্টে চলে গিয়েছিলে। হাদারাম, এয়ারপোর্টে গেছিলাম আব্বুকে আনতে। রাফি তোমাকে মিথ্যে বলেছে যাতে আমার কাছে ফিরে আসো। রফি, হারামিটাকে আমি ছাড়বো না। আও। কি হয়েছে? কিছু না, মাথা ব্যথা করতেছে। এভাবে পাগলামি করতে হয়? তুমি কি মনে করেছো তোমাকে ছেড়ে চলে যাবো? জীবনেও না। সে কলেজ লাইফ থেকে ভালোবেসে আসছে, আর তুমি গাথাটা কিছুই টের পেও না। 3টা বছর একই কলেজে পড়েছি। আমাকে তো তুমি খেয়াল করলেই না। যখন ম্যাম হয়ে এলাম তখন খেয়াল করলে। সরি। পাশ থেকে ডাক্তার বলল, আপনারা কি স্বামী স্ত্রী না? মেঘা বলল, না, তবে ফিউচারে হবো। তাহলে ফর্মে যে লিখলেন? ওইটা না করলে অপারেশন করতে দিত না। মেঘ সাহেব, আপনি কিন্তু খুব লাকি। লাকি আর হলাম কই? ওর মতো টেবিল মেয়েরে বিয়ে করে জীবনটা তেজপাতা করবো আর কি। মেঘা রেখে গিয়ে বলল, কি বলে? আরে মজা করছিলাম। 1 মাস পর রাফি, রাহাত সবাই আমাকে জ্ঞান দিচ্ছে। রাফি বলছে, দোস্ত, আমার আপুটারে দেখিস, বিড়াল মারার সময় যেন কষ্ট না পায়। দোস্ত, বিড়াল কই? রুমে। তুই সাহসী ছেলে, যাইবার বিড়াল মেরে নিজেকে জয় কর। আচ্ছা। বুক কাঁপছে। বাসর ঘরে ঢুকছি। লজ্জা লাগছে, না না ভয় লাগছে, হাত পা কাঁপছে। কোনো মতে ভিতরে ঢুকে আমি এদিক ওদিকে খুঁজতে লাগলাম। মেঘা, সরি। মায়া ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে এভাবে খুঁজতে দেখে সে ঘোমটা সরিয়ে বলল, কি হয়েছে? কি খুঁজতেছো? বিড়াল। বন্ধুরা বলছিল আজ রাতে বিড়াল মেরে জয়ী হতে, কিন্তু বিড়াল যে খুঁজে পাচ্ছি না। মায়া রেগে গিয়ে বলল, কুত্তা, তুই এদিকে আয়। মায়ের রাগী কণ্ঠ শুনে ওর সামনে গেলাম। কান ধরে উঠবস করা শুরু কর। কিন্তু কেন? করবি কি করবি না? কি আর করার, বাধ্য হয়ে তাই করতে লাগলাম। কি ডেভিল বউ, জীবনটাই তেজপাতা করে দিল। আমি বললাম, আচ্ছা ডেভিল ম্যাম। কি বললি? না মানে মায়া ম্যাম। কানে ধরে উঠবস করার কারণ কি? কুত্তা, কারণ জানিস না আমাকে অনেক কষ্ট দিলি। এখনো পর্যন্ত প্রপোজও করিস না। তোরে আমি আরো শাস্তি দেব। এই না না,
এসবের পর আর শাস্তি ভোগ করা পসিবল না। তাহলে চল। কোথায়? ছাদে। আচ্ছা চলো। আমার কোলে করে নিয়ে যা। কি বলি? নিচ্ছি। আমি মায়াকে কোলে নিয়ে ছাদে গেলাম। আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, তবে আমার মায়ের মতো সুন্দর না। মায়া এবার বলল, আই যা, ওইখানে ফুল আছে, নিয়ে আয়। আমি বাধ্য ছেলের মতো ফুল নিয়ে আসলাম। এবার বলল, নে এবার প্রপোজ কর। আমি ফুলটা এগিয়ে দিয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি। হাদারাম, এটা কোনো প্রপোজ হইলো? সুন্দর করে কর। এবার আমি হাঁটু গেড়ে বসে বললাম, আকাশ, তারা, চন্দ্র, বাতাস, আজকে সবাইকে সাক্ষী করে বলছি ভালোবাসি মায়া, তোমাকেই ভালোবাসি। তোমার মায়ায় আমি হারাতে চাই আজীবন। একটু সুযোগ কি দেবে আমায়? মায়া আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি। আমিও। কি? ভালোবাসি, অনেক ভালোবাসি। ছেড়ে যাবে না তো? তোমার মায়ে পড়েছি মায়াবতী, ছেড়ে যাওয়ার কারণ যে নাই। থাক। তোমার। এখন থেকে শুধু আমার শাসন চলবে। যথা আজ্ঞা মহারানী। ফাজিল। আমার ডেভিল ম্যাডামের ফাজিল স্টুডেন্ট আমি। এইভাবে বাঁচা চাই আজীবন তোমার হাত ধরে। বেঁচে থাকুক আমাদের ভালোবাসা, বেঁচে থাকুক আজীবন সবার ভালোবাসা। জানি না আপনাদের কতটুকু কাঁদাতে বা হাসাতে পেরেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। কতটুকু আনন্দ দিতে পেরেছি জানি না। সর্বশেষ গল্পটা কেমন লেগেছে শুরু থেকে সমাপ্ত পর্যন্ত শোনা শেষ করে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর গল্পটিকে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। কি? ছেড়ে যাবে না তো? থাক। এখন থেকে শুধু আমার শাসন চলবে। ফাজিল।